প্রিয় বন্ধুরা, বই কথা কয়তে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আমি পড়ছি যুগে যুগে মৌলানা ভাসানীর সংগ্রাম। এর আগে এই বইটির 2টি পর্ব পড়েছি। আজ পড়ব এই বইয়ের শেষ পর্ব, অর্থাৎ 3 নম্বর পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এই ভিডিওটিতে, এবং এমন আরও বই পেতে আমাদের চ্যানেল বই কথা কয়কে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মৌলানা ভাসানীর সঙ্গে ঢাকা সফর। গত 17 নভেম্বর ছিল বাংলাদেশের জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 25তম ইন্তেকাল বার্ষিকী। এই উপলক্ষে নিয়মিত ধারার বাইরে গিয়ে আজ একটি অসাধারণ অভিজ্ঞতার কথা জানাতে চাই। ছাত্র জীবনে মৌলানা ভাসানীর সান্নিধ্যে যাওয়ার এবং তার জন্য কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। অনানুষ্ঠানিকভাবে আমার সাংবাদিকতার শুরু হয়েছিল 1972 সালের মার্চে মহান নেতার সাপ্তাহিক হক কথার মাধ্যমে। তখন আমি আহমদ শাহ রেজা নামে লিখতাম। হক কথা ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিরোধী প্রধান সংবাদপত্র, যা সেই সময়ে টাঙ্গাইল, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে একযোগে প্রকাশিত হতো। এর জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার হক কথাকে 1972 সালেই নিষিদ্ধ করেছিল। মৌলানা ভাসানীর সান্নিধ্যেও গিয়েছিলাম হক কথাকে কেন্দ্র করে। 1974 সালের ফেব্রুয়ারিতে তিনি আমাকে সন্তোষে গিয়ে বসবাস করতে বলেন। রক্ষী বাহিনী তাড়িয়ে ফিরছিল বলে নিরাপত্তার জন্য আমিও সন্তোষে চলে যাই এবং সে বছরের জুন মাসে তাকে গৃহবন্দী করার কয়েকদিন পর পর্যন্ত সেখানে থাকি। নিচে বর্ণিত অভিজ্ঞতা ওই সময়ের। এ থেকে শেখ মুজিব ও আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের অবস্থা এবং মৌলানা ভাসানীর সংগ্রাম সম্পর্কে শুধু নয়, ব্যক্তি ভাসানী সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যাবে। 1. 1974 সালের এপ্রিল। ক্রমাগত ঝড় আর শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। সম্ভাব্য দুর্ভিক্ষের আশঙ্কায় মৌলানা ভাসানী তখন ভীষণ অস্থির। গ্রামে গ্রামে কাজের বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করার এবং সর্বদলীয় ভিত্তিতে দুর্ভিক্ষ মোকাবিলার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি পত্রিকায় বিবৃতি দিলেন। তার বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে। এরপর তিনি 14 এপ্রিল জনসভা ডাকলেন পল্টন ময়দানে। একটি ব্যতিক্রম ঘটল। জনসভাটি তিনি তার নতুন সংগঠন হুকুমতে রব্বানিয়া সমিতির নামে ডাকলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপকে এড়িয়ে গেলেন। এর কারণ, ন্যাপের অভ্যন্তরে তখন কোন্দল তুঙ্গে। কাজী জাফর আহমদ এবং রাশেদ খান মেননের নেতৃত্বে ভাসানীপন্থী সর্বশেষ বাম গ্রুপটি স্বাধীনতা পরবর্তী প্রথম কাউন্সিল অধিবেশনে ন্যাপের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করেছিলেন। কাজী জাফর হয়েছিলেন সাধারণ সম্পাদক, রাশেদ খান মেনন ছিলেন প্রচার সম্পাদক। আওয়ামী লীগ সরকারের বিরোধিতার কারণে বন্দী মশিউর রহমান জাদু মিয়া জেল থেকে বেরিয়ে এসেই সে কমিটির বিরুদ্ধে অভিযানে নেমে পড়েন। ফলে বিশেষ কাউন্সিল অধিবেশনে বিবাদমান দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে এসে যায় এবং দলের ভাঙন এড়ানোর উদ্দেশ্যে মৌলানা ভাসানী কেন্দ্রীয় কমিটি বাতিল ঘোষণা করেন। তাই জনসভার এই সময়টিতে ন্যাপের কোনো কার্যনির্বাহী কমিটি ছিল না, ছিল একটি আহ্বায়ক কমিটি। কলেজের ছাত্র হলেও আমি তখন মৌলানা ভাসানীর প্রকাশনা বিভাগের দায়িত্বে। 1972 সালে সাপ্তাহিক হক কথা নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন নামে তিনি পত্রিকা ও বুলেটিন প্রকাশ করে আসছিলেন। আইনগত কারণে কোনো একটি বিশেষ নামেই 3 সংখ্যার বেশি পত্রিকা বা বুলেটিন বের করা হতো না। যেমন জেহাদ নামে 3 বার প্রকাশিত হওয়ার পর নতুনটির নাম দেয়া হয়েছিল ভাসানীর জেহাদ। 14 এপ্রিলের জনসভা উপলক্ষেও অমন একটি পত্রিকা ছাপানোর কাজ চলছিল। এবারের নাম ভাসানীর টেলিগ্রাম। হক কথা সম্পাদক সৈয়দ ইরফানুল বারীকে মৌলানা ভাসানী হুকুমতে রব্বানিয়া সমিতির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। জনসভার জন্য তিনি আগেই ঢাকা চলে গেছেন। ফলে শান্তি প্রেসের একটি মাত্র ট্রেডল মেশিনে 20,000 কপি পত্রিকা ছাপাতে গিয়ে আমার অবস্থা তখন উপভোগ করার মতো। তার উপর 2 দিন ধরে অবিরাম ঝড় আর বৃষ্টি চলছে, বিদ্যুৎও যাচ্ছে বারবার। সে অবস্থায়ও আগের দিন 13 এপ্রিল বিকেলে মৌলানা ভাসানী আমাকে ডেকে পাঠালেন।
হাতে তুলে দিলেন নতুন একটি প্রচারপত্রের খসড়া। টাঙ্গাইলের ন্যাপ নেতা মোহাম্মদ আলীকে দিয়ে তিনি দুপুরেই ওটা লিখিয়ে রেখেছেন। সংশোধন করে অন্তত 5,000 কপি ছাপাতে বললেন। অক্ষমতার কথা জানানোর পর তিনি শুধু টাঙ্গাইলে প্রচারের জন্য 1-1,500 কপি ছাপানোর নির্দেশ দিলেন। ঢাকার দৈনিকগুলোর জন্য বললেন হাতে লিখতে, পরদিন সঙ্গে নিয়ে যাবে। 2 14 এপ্রিল সকালে বিবৃতিটি লিখে দেখালাম। তিনি স্বাক্ষর দিলেন মোহাম্মদ আব্দুল হামিদ খাঁ ভাসানী। স্বাক্ষরে তিনি খাঁ লিখতেন, খান নয়, এবং ভাসানী বসাতেন নিচের বা দ্বিতীয় লাইনে। 27.5 বছর পরও তার সে স্বাক্ষর সম্বলিত বিবৃতিটি এখন আমার সামনে। সেই সাথে আছে মুদ্রিত প্রচারপত্রের কপি আর 17 এপ্রিল সংখ্যা দৈনিক জনপদের কাটিংটুকু। এতে মাওলানা ভাসানী বলেছিলেন, এবার যে সামান্য পরিমাণ চীনা, কাউন ও তিলের ফলন হইয়াছিল, গত কয়েকদিনের ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির ফলে তাহার সমস্তই ধ্বংস হইয়া গিয়াছে। বাঁশ ও কাঠের অভাবে মানুষ বিধ্বস্ত ঘরবাড়ির খুঁটি লাগাইতে না পারিয়া মুক্ত আকাশের নিচে বাস করিতেছে। গ্রামের কৃষক, মজুর, কামার, কুমার, জেলে, মাঝি, তাঁতি, সুতার প্রভৃতি শ্রেণীর যে গরিব মানুষেরা দীর্ঘদিন যাবৎ কেবল আটার ফ্যান খাইয়া জীবন ধারণ করিতেছিল, তাহাদের শেষ ভরসা আম ও কাঁঠাল গাছ এবং কলার বাগানও ঝরে পড়িয়া যাওয়ায় অনাহারে নিশ্চিত মৃত্যুর আশঙ্কায় তাহারা অস্থির হইয়া উঠিয়াছে। ফলে চতুর্দিকে হাহাকার উঠিয়াছে। প্রতিদিন বিভিন্ন এলাকা হইতে অসংখ্য শিশু ও বৃদ্ধের অনাহারে মৃত্যুর সংবাদ আসিতেছে। ক্ষয়রাতি সাহায্য এবং টেস্ট রিলিফের মতো ব্যবস্থা গ্রহণ না করায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে মাওলানা ভাসানী এরপর বলেন, 7 দিন অনাহারে থাকিয়া মরা গরু খাইলে যেমন কোনো পাপ হয় না, তেমনি লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কবল হইতে বাঁচিবার জন্যে গুটি কয়েক মুনাফাখোর সমাজ বিরোধীর সম্পদ লুণ্ঠন করিলেও তাহাতে কোনো অন্যায় হইতে পারে না। বিবৃতির শেষাংশে মাওলানা ভাসানী ঘোষণা করেছিলেন, সরকারি শোষণ নীতির বিরুদ্ধে এবং খাদ্যের দাবিতে তিনি 29 এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করবেন। সবশেষে তিনি বলেন, সর্বশ্রেণীর মানুষের প্রতি আমার আবেদন, আপনারা শেষ সংগ্রামের জন্য প্রস্তুতি লউন। আমি অনশন শুরু করিলে 29 এপ্রিল হইতে 1 মে পর্যন্ত 3 দিন সর্বক্ষেত্রে পূর্ণ হরতাল করিয়া শোষক গোষ্ঠীর সহিত বাঁচা মরার প্রশ্নে চূড়ান্ত বোঝাপড়া সম্পন্ন করুন। ওদিকে মাওলানা ভাসানীকে ঢাকা নেয়ার জন্য গাড়ি এসেছিল 11টার দিকে। তার আগেই পত্রিকা ছাপানোর কাজ শেষ হয়েছিল অনেক কষ্টে। 20,000 কপি গাড়িতে ওঠানো হলো। মাওলানা ভাসানী বসলেন সামনের সিটে। ঢাকা থেকে আগত রব্বানিয়া সমিতির কর্মীর সঙ্গে আমি বসলাম পেছনে। পথে মির্জাপুর পেরিয়ে আসার পর দেওহাটার কাছাকাছি একদল ছাত্র গাড়ির পথ রোধ করল। তাদের নাটকের জন্য চাঁদা দিতে হবে। আমার ইশারা সত্ত্বেও তারা মাওলানা ভাসানীকে চিনতে পারেনি। তাদের দাবির সুর খুব জোরালো হতে শুরু করলে দেখলাম মাওলানা ভাসানী তার পাঞ্জাবের পকেট থেকে কিছু ভাঙতি পয়সা বের করে একজনের হাতে দিলেন। হাসির রোল উঠল। ভাঙতি পয়সার আবার নাটকের চাঁদা হয় নাকি? কিন্তু মুহূর্তে হাসি থেমে গেল। কটু কিছু বলার জন্য জানালায় মুখ আনতেই ছাত্রদের একজন মাওলানা ভাসানীকে চিনে ফেলল। দেখলাম তার জিভে কামড় পড়ে গেছে। পয়সা ফেরত এলো। মাফ চাওয়ার পর তারা মাওলানা ভাসানী জিন্দাবাদ ধ্বনি দিল। কিন্তু গাড়ি ছাড়তেই ভেসে এলো আরেক স্লোগান, জয় বাংলা। 3 1974 সালের 14 এপ্রিল অনুষ্ঠিত পল্টন ময়দানের সে জনসভার কথা আমার মনে থাকবে অন্তত একটি কারণে। আসলে ন্যাপ বা হুকুমতে রব্বানিয়া সমিতির মতো দল ও সংগঠন কোনো বিষয় ছিল না। মানুষের ঢল নামত মাওলানা ভাসানীর নামে। তিনি নিজেই ছিলেন এক বিরাট প্রতিষ্ঠান। সেদিন মঞ্চে কোনো পরিচিত রাজনৈতিক নেতা ছিলেন না। সংগঠিত কোনো মিছিলও আসেনি কোনো প্লেকার্ড বা ব্যানার নিয়ে। পল্টন ময়দান তথাপি জনসমুদ্রে পরিণত হয়েছিল। আমার দায়িত্ব ছিল সঙ্গে আনা ভাসানীর টেলিগ্রাম বিক্রির ব্যবস্থা করা। যে যুবক কর্মীরা সেদিন 25 পয়সার সে পত্রিকাটি ফেরি করে বিক্রি করেছিলেন, তাদের কাউকেই আগে চিনতাম না। স্টেডিয়ামের বারান্দায় আমি অবস্থান নিয়েছিলাম। ওরা প্রতি মিনিট ছুটে আসছিলেন এবং আগের টাকা জমা দিয়ে নিচ্ছিলেন
50 কিংবা 100 করে নতুন পত্রিকা। অবিশ্বাস্য মনে হবে শুনলে, কিন্তু 20,000 কপি ভাসানীর টেলিগ্রাম সেদিন ঘণ্টা খানেকের মধ্যেই নিঃশেষিত হয়ে গিয়েছিল। তখনও চাহিদা ছিল, ফলে সেখান থেকে সরে পড়া ছাড়া আমি উপায় দেখিনি। মৌলানা ভাসানী তখন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে চলেছেন। আমরা সীমান্তে চোরাচালানের কথা বললে ভারতের সাথে বন্ধুত্ব নস্যাতের অভিযোগ আনা হতো। এখন তাহলে মিলিটারি মোতায়েন করা হয় কেন? সরকার নিজেই আজ চোরাচালানের কথা স্বীকার করে, এতে বন্ধুত্ব নষ্ট হয় না? ধান, চাল, পাট সহ যা যাবার তা আগেই পাচার হয়ে গেছে। আর তাই বৈশাখ মাসে মিলিটারি মোতায়েন করে কোনো লাভ হবে না। তাছাড়া এ মাসেই পুরো দমে নদীতে নৌকা চলাচল শুরু হবে, এবং তখন মিলিটারি কেন, ফেরেস্তা মোতায়েন করলেও চোরাচালান ঠেকানো যাবে না। সম্ভাব্য দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য সর্বদলীয় ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে মৌলানা ভাসানী আরও বলেছিলেন, আবেদন নিবেদনে 3 বছর সময় দিয়েছি, আর নয়। আইয়ুব ইয়াহিয়া বিরোধী আন্দোলনের মতো আবারও আন্দোলন করে তোলা হবে। 29 এপ্রিল থেকে এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানালেন। আমরণ অনশনের সিদ্ধান্তও ঘোষণা করলেন। 4 সভা শেষে মশিউর রহমান সহ ন্যাপ নেতাদের নিরাশ করে তিনি গিয়ে উঠলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মীর ফখরুজ্জামানের বাসায়, শহীদবাগে। ডক্টর ফখরুজ্জামান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক। রাজনৈতিক কারণে সে সময় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। মৌলানা ভাসানী তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্তি দিয়েছিলেন সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে 1974 সালে। আমার জানা মতে এজন্য তিনি কোনো বেতন পেতেন না, সম্মানী হিসেবে সামান্য টাকা তাকে দেয়া হতো। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এই সময়কালে কাউকেই আনুষ্ঠানিকভাবে বেতন দেওয়ার মতো অবস্থা মৌলানা ভাসানীর ছিল না। খুব গরিব 2-4 জন ছাড়া সকলেই কাজ করতেন স্বতঃস্ফূর্তভাবে, কোনো বেতন ছাড়া। সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান তখনও ইসলামী বিশ্ববিদ্যালয়কে কোনো অর্থ সাহায্য দেয়নি। খরচের সম্পূর্ণ অর্থই আসত মৌলানা ভাসানীর মুরিদ এবং ভক্তদের সাহায্য থেকে। এটা পৃথক প্রসঙ্গ, কিন্তু সেদিনটির কথা এই সাথে না বলে পারা যায় না, যেদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খাতে খরচ করার জন্য ডক্টর মীর ফখরুজ্জামানকে মৌলানা ভাসানী প্রথমবারের মতো টাকা দিয়েছিলেন। তার একটি ছিল 1974 সালের 9 ফেব্রুয়ারি। সন্তোষ দিঘির পশ্চিম পারে মুসাফিরখানার সামনে মৌলানা ভাসানী তার হাতে মাত্র 4টি 100 টাকার নোট তুলে দিয়ে খুব বুঝে শুনে খরচ করতে বলেছিলেন। পরিষ্কার মনে আছে, 4টির মধ্যেও একটি নোট আবার ছেঁড়া ছিল। মৌলানার মুখে তখন লজ্জা পাওয়ার মতো হাসি। এ সময় মরহুম অধ্যাপক শাহেদ আলী এবং নাট্যকার অধ্যাপক আসকার ইবনে শাহিখও উপস্থিত ছিলেন। ন্যাপের অভ্যন্তরে সংঘাতের কথা আগেই বলেছি, সে কারণে মৌলানা ভাসানী এবার কোনো ন্যাপ নেতার বাসায় ওঠেননি, কিন্তু ন্যাপ নেতারা আসছিলেন দলে দলে, সবাই উদ্বিগ্ন অনশনের সিদ্ধান্তে। কারণ মৌলানা ভাসানীকে তারা বোঝালেন কমিটিবিহীন অবস্থায় ন্যাপ কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না, তাই অনশনের প্রধান উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতে পারে। মশিউর রহমান এবং কাজী জাফরের নেতৃত্বাধীন উভয় গ্রুপই অবিলম্বে ন্যাপের কেন্দ্রীয় কমিটি গঠনের সুপারিশ করলেন, তবে পৃথক পৃথকভাবে। মৌলানা ভাসানী শুধু শুনে গেলেন, অপেক্ষা করতে বললেন এবং পরদিন সকালে ন্যাপ অফিসে যাবেন জানিয়ে বিদায় করলেন সকলকে। সবাই বিদায় নেয়ার পর শোয়ার ব্যবস্থা হলো। ডক্টর ফখরুজ্জামান তার ঘরটি ছেড়ে দিলেন মৌলানা ভাসানীর জন্য। ভাসানী ভক্ত এক যুবক ডাক্তারও থাকলেন সে ঘরটিতে। দরজার সামনে মেঝেতে তার বিছানা পাতা হলো। আমার কাছ থেকে পত্রিকা বিক্রির সংবাদ জানলেন মৌলানা, খুশি হলেন। পরদিন সকালেই সন্তোষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন তিনি। ডক্টর ফখরুজ্জামানের হাসি খুশি স্ত্রীকে বললেন খুব ভোরে নাস্তার আয়োজন করতে। 2 জন ব্রিটিশ সাংবাদিক আসবেন তার সাক্ষাৎকার নিতে, তাদের জন্য খাবার রাখতে বললেন। আমি উপরে খোলা ছাদে চলে গেলাম শোয়ার জন্য। 5 পরদিন 15 এপ্রিল সকালে ঘুম ভাঙল খুব গোলমালের শব্দে। মৌলানা ভাসানীকে পাওয়া যাচ্ছে না। বাসার প্রত্যেকেই ছুটছেন ব্যস্তভাবে।
একে অন্যকে জিজ্ঞেস করছেন তার সম্পর্কে। সবচেয়ে বিপাকে পড়েছেন বেচারা যুবক ডাক্তার। তিনি ঘুমিয়েছেন ঘরের দরজার ঠিক সামনে। তার অন্তত জানা উচিত কখন কিভাবে মৌলানা বেরিয়েছেন ঘর থেকে। তিনিও কিছুই জানেন না। ডক্টর ফখরুজ্জামান এক ফাঁকে জানালাগুলোতেও চোখ বুলিয়ে নিলেন। বিপজ্জনক কোনো দুর্ঘটনার আশঙ্কা তার চোখে। আমি তাকে আশ্বস্ত করলাম। মৌলানা ভাসানীর প্রাত্যহিক জীবনধারা সম্পর্কিত ধারণা থেকে আশেপাশের মসজিদগুলোতে খোঁজ করার কথা বললাম। কথাটা সবার পছন্দ হলো। বেশ কজন ছুটলেন সাথে সাথে। আমি তখন দেখছিলাম বাসার ঘরগুলো। যেভাবেই মৌলানা গিয়ে থাকুন, তাকে পেরোতে হয়েছে 2টি ঘর, খুলতে হয়েছে 2টি দরজা, আর প্রতিটিতেই ছিলেন ডক্টর ফখরুজ্জামানের পরিবারের সদস্যরা। ড্রয়িং রুমে কজন ভাসানী ভক্তও ছিলেন। তাদের কেউই টের পাননি কখন তিনি বেরিয়ে গেছেন। একটু পরেই সংবাদ এলো, শহীদবাগের একটি মসজিদে মৌলানা ভাসানী ফজরের নামাজ পড়েছেন। নামাজ শেষে আলাপ করেছেন মুসল্লিদের সঙ্গে। তারপর তিনি কোথায় যে গেছেন তা ইমাম সাহেব বলতে পারেননি। ফলে আবার উদ্বেগের পালা শুরু হলো। কাছাকাছি কার বাসায় তিনি যেতে পারেন প্রশ্নটি আলোচনায় এলো, কিন্তু মীমাংসা সম্ভব হলো না। উপস্থিত কেউই তেমন কাউকে চেনেন না, জানালেন। তবুও সবাই বেরিয়ে পড়লেন। কারো না কারো কাছে জানা যাবেই, কারণ হারিয়ে যাওয়া মানুষটি মৌলানা ভাসানী। দেখতে দেখতে সকাল 8টাও পেরিয়ে গেল। রাশেদ খান মেনন সহ ন্যাপ নেতাদের অনেকে এসে গেলেন। এলেন বিদেশি সাংবাদিক 2জনও। তারা অবাক হলেন শুনে, মৌলানা ভাসানীর মতো নেতাও এমনভাবে নিখোঁজ হতে পারেন। কিন্তু বিশ্বাস করতেই হলো। সাংবাদিক 2জনও বের হলেন মৌলানাকে খুঁজতে। এমন বিচিত্র অভিজ্ঞতার সুযোগ তারা হারাতে চান না। আমি কিন্তু খুঁজতে যাইনি কোথাও। উদ্বেগ ছিল মনে, সেই সাথে ছিল বিশ্বাসও। মৌলানা ভাসানী হারিয়ে যাবেন না। রাজনৈতিক কোনো দুর্ঘটনার আশঙ্কাও আমাকে নাড়া দেয়নি। এর কারণ মৌলানা ভাসানী নিরাপত্তার বিষয়ে আওয়ামী লীগ সরকার বিশেষভাবে লক্ষ্য রাখত, যদিও নিজেদের স্বার্থে। আমি তাই একটি ব্যাপারে নিশ্চিত ছিলাম, মৌলানা ভাসানী যেখানেই থাকুন নিরাপদেই আছেন। এই সিদ্ধান্ত নিয়ে আমি বেরিয়ে পড়লাম। মৌলানা ভাসানীকে খোঁজার জন্য নয়, নাস্তা খেতে। রাজারবাগ পুলিশ সদর দফতরের প্রধান গেটের উল্টো দিকে শহীদবাগে প্রবেশের রাস্তার মাথায় তখন একটি ছোট রেস্তোরাঁ ছিল। সেখানে খেতে গেলাম। খেতে খেতেই মৌলানা ভাসানী নামটি শুনলাম কয়েকবার। রেস্তোরাঁর সবাই আলাপে আলাপে বলছিল তার কথা। জিজ্ঞেস করতেই একজন পুলিশ সদর দফতরের দিকে আঙুল তুলল। দেখলাম প্রবেশ পথের পাশে অবস্থিত মাজারে অনেক মানুষের ভিড়। গিয়ে দেখি মাজারের বাঁধানো সিঁড়িতে বসে মৌলানা কথা বলছেন। শ্রোতাদের অধিকাংশই পুলিশের লোক। আলোচনার বিষয় শুনলাম ঘুষ এবং দুর্নীতি। পুলিশের সদর দফতরের মাজার প্রাঙ্গণে বসে মৌলানা ভাসানী পুলিশদের উপদেশ দিচ্ছেন ঘুষ না খাওয়ার জন্য। বলছেন পুলিশই এদেশে সবচেয়ে বেশি ঘুষখোর হিসেবে নিন্দিত। ভিড় তখনও বাড়ছিল। আগত প্রত্যেকে গিয়ে সালাম করছিল মৌলানাকে। আমাকে দেখেই মৌলানা ভাসানী নড়ে চড়ে বসলেন। বুঝলেন আমাদের উদ্বেগের কথা। আরও কিছুক্ষণ আলোচনার পর তিনি উঠে দাঁড়ালেন। জানতে চাইলেন বিদেশি সাংবাদিক 2জন এসেছেন কিনা। পুলিশ কর্মকর্তারা গাড়ি আনতে চাইলেন। মৌলানা ভাসানী না করলেন। আমরা বেরিয়ে এলাম। রাস্তায় আসতেই দেখি উভয় দিক থেকে ছুটে আসছেন সন্ধানকারীরা। তাদের মধ্যে ছিলেন বিদেশি সাংবাদিক 2জনও। ডক্টর মীর ফখরুজ্জামানের বাসায় ফিরে জানা গেল মৌলানা ভাসানীর সকালের খাওয়া হয়ে গেছে রাজারবাগ মাজারে। তিনি আমাদের কথা জানতে চাইলেন। খাওয়াতে বললেন সাংবাদিক 2জনকে। বিস্ময়ে অভিভূত সাংবাদিকরা মৌলানার সাক্ষাৎকার নিলেন। দোভাষীর দায়িত্ব পালন করলেন রাশেদ খান মেনন। মৌলানা ভাসানী ইংরেজি পুরোপুরি বলতে না পারলেও বুঝতেন অন্যের কথা। ফলে তাকে প্রশ্ন বোঝাতে হতো না, অনুবাদ করতে হতো শুধু তার নিজের বক্তব্যটুকু। তার কথায়ও থাকত অনেক ইংরেজি শব্দ। 6 সেদিন সন্তোষের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে বেলা প্রায় 12টা বেজে গিয়েছিল। গাড়িতে সামনে মৌলানা ভাসানী, পেছনের সিটে ছিলাম আমি আর ইরফানুল বারী। ফার্ম গেটে মৌলানা গাড়ি থামাতে বললেন। বাবুর মা বেগম আলেমা ভাসানীর জন্য পানের জর্দা কিনতে হবে। গাড়ি থামাতেই ভিড় জমতে লাগলো। কে একজন দরজা খুলে সালাম করলেন। সালামিও দিলেন হুজুরকে। দরজা খোলাই রইল শেষ পর্যন্ত। সালাম আর সালামের পালা চলল অনেকক্ষণ। জর্দা এসে গেল কয়েক ডিবে। এলো ফল ফলারিও।
বিশেষ করে এত বেশি তরমুজ এসেছিল যে নেয়ার মতো জায়গা ছিল না গাড়িতে। এখানেও মওলানা ভাসানী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বললেন, জানালেন তার অনশনের সিদ্ধান্ত। মানুষের ভিড়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ার অবস্থা হতেই মওলানা ভাসানী গাড়ি ছাড়তে বললেন, না হলে আর একটু পর তাকে সেদিন সেখানেই জনসভায় ভাষণ দিতে হতো। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম মওলানা ভাসানী ও শেখ মুজিবের সম্পর্ক। মাঝে মধ্যে ইতিহাস স্মরণ করা ও করিয়ে দেয়া দরকার হয়ে পড়ে। সঠিক ইতিহাস জানানোর জন্য শুধু নয়, অসত্য তথ্য সংশোধন করার এবং অনেকের স্বার্থ চিন্তাপ্রসূত ভুল ব্যাখ্যা ধরিয়ে দেওয়ার জন্য পেছনে ফিরে যেতে হয়। বর্তমান পর্যায়ে এর কারণ সৃষ্টি করেছেন লন্ডনে বসবাসরত বুদ্ধিজীবী নামধারী সেই আওয়ামী মোড়ল ইতিহাস বর্ণনার নামে গল্প ফেঁদে বসার ব্যাপারে মরহুম M.R. আক্তার মুকুল, যার যোগ্য তুলনা। নিজের মতো করে গল্প ফাঁদেন এবং সত্য মিথ্যা মিলিয়ে ব্যাখ্যা হাজির করেন বলে এই আওয়ামী মোড়লের কোনো লেখাই আমাকে আকৃষ্ট করতে পারে না। ইতিহাসের ছাত্র এবং তার বর্ণিত অনেক ঘটনা প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী হিসেবে আমি বরং বিরক্ত হই। আমাকে সেই সাথে উদ্বিগ্নও হতে হয়, কারণ সঠিক ইতিহাস যাদের জানা নেই তারা বিভ্রান্ত হতে পারেন এবং গাল গল্পকেই সত্য বলে ধরে নিতে পারেন। এজন্যই অনিচ্ছা সত্ত্বেও কম্পিউটারের সামনে বসতে হয়েছে, লিখতে বাধ্য হয়েছে। প্রথমে উপলক্ষ বা কারণ সম্পর্কে জানিয়ে নেওয়া দরকার। কিছুদিন ধরে এই আওয়ামী মোড়ল ঢাকার একটি দৈনিকে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানানোর নামে রীতিমতো প্যাচাল শুরু করেছেন। মনে করা হয়েছিল বড়জোর 2-1 কিস্তির মধ্যেই তিনি বোধহয় থেমে যাবেন, কিন্তু তার প্যাচাল এখনো থামেনি। প্রতিবার তিনি শুধু দুঃখই প্রকাশ করে চলেছেন। সর্বশেষ কিস্তিতে আবারও আশ্বস্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, আগামী কিস্তিতেই তার এই প্যাচালের সমাপ্তি ঘটবে। তার এবারের কথা সত্য হলে আজ 18 এপ্রিল 2005 পাঠকদের নিস্তার পাওয়ার কথা। আমার অবশ্য বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার ঐক্য কেন্দ্রিক এই প্যাচালের সমাপ্তির ব্যাপারে তেমন আগ্রহ নেই। হাতি ঘোড়া গেল তল সংক্রান্ত প্রবাদ বাক্য মনে পড়ে গেছে বলে বিষয়বস্তু হিসেবেও দুই নেত্রীর ঐক্য আমাকে আকৃষ্ট করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও লিখতে হচ্ছে, কারণ ইতিহাস উল্লেখের নামে আওয়ামী মোড়ল নতুন পর্যায়েও অসত্যের আশ্রয় নিয়েছেন এবং নিজের ইচ্ছামতো তথ্য ও ব্যাখ্যা হাজির করেছেন। আপত্তির প্রধান কারণ ঘটিয়েছেন তিনি ইতিহাস থেকে উদাহরণ দিতে গিয়ে। বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার জন্য তিনি মুসলিম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানকে টেনে এনেছেন। আপত্তির কারণ শুধু এটুকুই নয়, আওয়ামী মোড়ল তার ব্যাখ্যায় বলেছেন মওলানা ভাসানী ও শেখ মুজিব নাকি পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, খালেদা হাসিনার মতো রাজনৈতিক শত্রু ছিলেন না। এ পর্যন্ত এসে থেমে গেলেও হয়তো আপত্তি জানানোর জন্য বেশি কষ্ট করতে হতো না, কিন্তু আফটার অল আওয়ামী মোড়ল তিনি, এত অল্প কথায় থেমে যাওয়া সম্ভব নয় তার পক্ষে। তিনি তাই প্রথমে পিছিয়ে গেছেন এবং তারপর কয়েক ধাপ এগিয়ে এসে বলে বসেছেন তিনি সে তিনি, যিনি তার সম্পাদিত এক সান্ধ্য দৈনিকে নাকি ভাসানী মুজিব ঐক্য চাই শিরোনামে প্রথম পৃষ্ঠায় স্বাক্ষরিত সম্পাদকীয় লিখেছিলেন। কেন লিখেছিলেন তার কারণও জানিয়েছেন তিনি। বলেছেন, আইয়ুব মোনেমের স্বৈরশাহীর বিরুদ্ধে যুদ্ধ করে সফল হতে হলে পূর্ব পাকিস্তানে ভাসানী মুজিব ঐক্য চাই। এই সম্পাদকীয় দেখে বন্দী নেতা শেখ মুজিব নাকি তাকে বলেছিলেন, তোমাকে ভাসানী মুজিব ঐক্যের জন্য স্লোগান দিতে হবে না, আমি সবার চেয়ে মওলানা সাহেবকে ভালো চিনি, আমার জন্য তার মনে গভীর দরদ, সময় হলে আমি ডাক দিলেই তিনি চলে আসবেন। নিবন্ধের এই পর্যায়ে এসে আওয়ামী মোড়ল জানিয়েছেন, আগরতলা ষড়যন্ত্র মামলার শেষ দিকে এসে বুঝলাম ভাসানী মুজিব ঐক্যের দাবিতে আর কিছু লেখার দরকার নেই। দুই নেতার মধ্যে একটি গোপন সমঝোতা হয়ে গেছে। এখানেও শেষ নয়, এ পর্যন্ত আসার পর আওয়ামী মোড়ল তার ব্যাখ্যায় বলেছেন 1969 সালের গণ অভ্যুত্থান নাকি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা বিরোধী গণ অভ্যুত্থান এবং ভাসানী মুজিবের গোপন যোগাযোগ ও সমঝোতার ফল। 1970 সালে নির্বাচন এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ঘটনা প্রবাহের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের প্রতি মওলানা ভাসানীর সমর্থনও আবিষ্কার করেছেন তিনি।
বলেছেন আওয়ামী লীগের প্রতি সমর্থন দেওয়ার ব্যাপারে মওলানা ভাসানীর অনুসৃত নীতি নাকি ছিল রীতিমতো মাস্টার স্ট্রোক। ওপরে অতি সংক্ষেপে উল্লিখিত তথ্যগুলো থেকে যে কারো ধারণা হবে যেন শেখ মুজিবুর রহমানকে মুক্ত করা এবং আগরতলা মামলা প্রত্যাহার করানোই ছিল 1969 সালের গণ অভ্যুত্থানের একমাত্র উদ্দেশ্য। শুধু তাই নয়, আওয়ামী মোড়লের ভাষায় প্রায় দা কুমড়োর মতো সম্পর্ক থাকা সত্ত্বেও মওলানা ভাসানী তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ মুজিবকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থানের সূচনা করেছিলেন, একে সাফল্যের দিকে এগিয়ে নিয়েছিলেন। আপত্তির কারণ উঠেছে আসলে একাধিক কারণে। প্রথম কারণ হল নিজের নেতৃত্বে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়ার পেছনেও মওলানা ভাসানীর বিপুল অবদান ছিল। পাকিস্তান আমলে তো বটেই, জীবনের শেষ দিনগুলো পর্যন্তও দুজনের সম্পর্ক ছিল ঠিক পিতা ও পুত্রের মতো। এই সম্পর্ক কোনো মিয়াই নষ্ট করতে পারেননি। পরবর্তীকালে মোড়ল হিসেবে পরিচিত চরম সুবিধাবাদী ও সকল দিক থেকে সুবিধা ভোগকারীরাও বিভিন্ন সময় ষড়যন্ত্রের পথে প্রচেষ্টা চালিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। নীতি, কর্মসূচি, দৃষ্টিভঙ্গি ও কৌশলের ব্যাপারে যথেষ্ট মত পার্থক্য থাকলেও তাই এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় যে মওলানা ভাসানী ও শেখ মুজিবের সম্পর্ক ছিল প্রায় দা কুমড়োর মতো, কিংবা দুজন পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। আপত্তির দ্বিতীয় কারণ হিসেবে এসেছে 69-এর গণ অভ্যুত্থান সংক্রান্ত মন্তব্য। এখানেই দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ টেনে আনতে হয়। আওয়ামী মোড়ল বলেই তিনি সবকিছুর মধ্যে শুধু নিজেদের নেতা শেখ মুজিবকে দেখেছেন। ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতি সামান্য সম্মান পর্যন্ত দেখাননি। তিনি সেই সাথে বলতে চেয়েছেন যেন ওই অভ্যুত্থানের পেছনে শেখ মুজিব শুধু নন, তার ঘোষিত 6 দফাও প্রধান ভূমিকা রেখেছিল, যেন আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলই ছিল না সেখানে। অন্যদিকে তথ্যনিষ্ঠ ইতিহাস কিন্তু সে কথা বলে না, কারণ 6 দফা উপস্থাপনার এবং এর ভিত্তিতে আন্দোলন প্রচেষ্টার প্রাথমিক পর্যায়ে 1966 সালের 9 মে শেখ মুজিবকে প্রতিরক্ষা আইনে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে 1968 সালের 18 জানুয়ারি পাকিস্তান সরকার তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করে এবং 69-এর গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত তিনি কুর্মিটলা সেনানিবাসে বন্দী অবস্থায় ছিলেন। দল হিসেবে শেখ মুজিবের 6 দফাপন্থী আওয়ামী লীগও সে সময় অত্যন্ত দুর্বল ও বিপন্ন হয়ে পড়েছিল। এর কারণ, একদিকে 6 দফা প্রভাব সৃষ্টি করার মতো জনসমর্থন অর্জন করতে পারেনি, অন্যদিকে 6 দফার প্রশ্নেই আওয়ামী লীগ দ্বিখণ্ডিত হয়েছিল। 1967 সালের 23 ও 27 আগস্ট গঠিত হয়েছিল যথাক্রমে পিডিএম পন্থী এবং 6 দফাপন্থী নামে পরিচিতি পাওয়া পৃথক দুটি আওয়ামী লীগ। বন্দী নেতা শেখ মুজিবকে 6 দফাপন্থী আওয়ামী লীগের সভাপতি বানানো হয়। পিডিএমপন্থী আওয়ামী লীগের প্রাদেশিক সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন মওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, যিনি এর আগে শেখ মুজিবের দলেরও সভাপতি ছিলেন। আওয়ামী লীগের তৎকালীন অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে দুটি মাত্র তথ্যের উল্লেখ করলে। প্রথম তথ্যটি হল 1966 সাল থেকে তো বটেই, দলের সভাপতি শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি বানানোর পরও 6 দফাপন্থী আওয়ামী লীগ কোনো প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়ার সাহস পায়নি। দলের ওয়ার্কিং কমিটির এক প্রস্তাবে অভিযুক্ত নেতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি আবেদন জানানো হয়েছিল 21 জানুয়ারি 1968 সালে। দ্বিতীয় তথ্যটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। 1969 সালের 14 জানুয়ারি ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষিত 11 দফার সমর্থনে এগিয়ে আসার পরিবর্তে 6 দফাপন্থী আওয়ামী লীগ 8 জানুয়ারি গঠিত 8 দলীয় জোট ড্যাক বা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে যোগ দিয়েছিল। ড্যাকের 8 দফা কর্মসূচিতে সেকালের সবচেয়ে জনপ্রিয় দাবি স্বায়ত্তশাসন শব্দটিরও উল্লেখ ছিল না। অনুপস্থিত ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রসঙ্গও। শুধু তাই নয়, পশ্চিম পাকিস্তানের 2 নেতা জুলফিকার আলী ভুট্টো এবং খান আব্দুল ওয়ালি খানের সঙ্গে তৃতীয় নেতা হিসেবে শেখ মুজিবের মুক্তি চাওয়া হয়েছিল 5ম তথা ওম দফায়। অন্য একটি কারণেও শেখ মুজিব অসম্মানিত হয়েছিলেন। ড্যাকের আহ্বায়ক ছিলেন পিডিএমপন্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান। অর্থাৎ 6 দফাপন্থী আওয়ামী লীগের অবস্থা সে সময় এতটাই শোচনীয় ছিল যে দলটিকে শেখ মুজিবের প্রতিদ্বন্দ্বী নেতা নওয়াবজাদা নসরুল্লাহ খানের নেতৃত্বাধীন এবং পশ্চিম পাকিস্তান ভিত্তিক 7টি দলের সমন্বয়ে গঠিত জোট ড্যাকের শরিক হতে হয়েছিল।
উল্লেখ্য, মৌলানা ভাসানীর দল ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু এই জোটে যোগ দেয়নি এবং স্বাধীন অবস্থানে থেকে আন্দোলনে অংশ নিয়েছিল। ৬৯-এর গণ অভ্যুত্থান নির্মাণেও শেখ মুজিব বা আওয়ামী লীগের সামান্য অবদান ছিল না। শেখ মুজিব তেমন অবস্থাতেই ছিলেন না। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থানের সূচনা করেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। স্বায়ত্ত শাসন, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় সরকার পদ্ধতি ও রাজনৈতিক বন্দীদের মুক্তিসহ বিভিন্ন দাবি আদায়ের উদ্দেশ্যে ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর মৌলানা ভাসানী ঐতিহাসিক ঘেরাও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এবং পল্টন ময়দানের জনসভায় আগত লক্ষাধিক মানুষকে নিয়ে সেদিনই ঘেরাও করেন গভর্নর হাউস। ঘেরাওকারী ছাত্র জনতার ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে মৌলানা ভাসানী পরদিন ঢাকায় হরতাল আহ্বান করেন। ১৯৬৮ সালের ৭ ডিসেম্বর হরতাল পালনকালে পুলিশের গুলিতে দুজনের মৃত্যু ঘটলে মৌলানা ভাসানী ৮ ডিসেম্বর সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালনের ডাক দেন। তিনি নিজে সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করেন এবং লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাইতুল মুকাররম প্রাঙ্গণে শহীদদের গায়েবানা জানাজা নামাজে ইমামতি করেন। মৌলানা ভাসানীর ঘেরাও আন্দোলন স্বল্প সময়ের মধ্যে সারা প্রদেশে ছড়িয়ে পড়ে এবং মূলত এই আন্দোলনের অনুপ্রেরণায় ৩টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম কমিটি। ১১ দফা ঘোষিত হয়েছিল ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি। ২০ জানুয়ারি মৌলানা ভাসানী সমর্থক ছাত্র ইউনিয়ন নেতা আসাদুজ্জামানের মৃত্যু ১১ দফার আন্দোলনকে প্রচণ্ড করে তোলে এবং মাত্র কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট আইয়ুব খানের ভিত নাড়িয়ে দেয়। বিপন্ন আইয়ুব খান আত্মরক্ষার কৌশল হিসেবে রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকের প্রস্তাব দেন ১ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। ৬ দফাপন্থী আওয়ামী লীগ সহ ৮ দলীয় জোট ড্যাকের পক্ষ থেকে প্রথম সুযোগেই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু আন্দোলনরত ছাত্র জনতা সিদ্ধান্তের বিরোধিতা করে। মৌলানা ভাসানী একে আত্মহত্যার শামিল বলে বর্ণনা করে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। ১৬ ফেব্রুয়ারি পল্টন ময়দানের বিশাল জনসভায় চরমপত্র উচ্চারণ করতে গিয়ে মৌলানা ভাসানী ঘোষণা করেন, প্রয়োজনে ক্যান্টনমেন্ট ভেঙে শেখ মুজিবকে মুক্ত করা হবে। উল্লেখ্য, আন্দোলনে অগ্রগতির পাশাপাশি শেখ মুজিব সহ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি তখন সামনে চলে এসেছিল এবং শেখ মুজিব বন্দী অবস্থায় পেরোলে গোলটেবিল বৈঠকে অংশ নিতে সম্মতি জানিয়েছিলেন বলে গুজব রটেছিল। এর পেছনে ছিল শেখ মুজিবের সঙ্গে সরকারের গোপন আয়োজন, কিন্তু ছাত্র জনতার চাপ, বেগম মুজিবের হস্তক্ষেপ এবং মৌলানা ভাসানীর বিরোধিতায় সে আয়োজন ভণ্ডুল হয়ে যায়। ফলে প্রেসিডেন্ট আইয়ুব খানকে নতি স্বীকার করতে হয়। ৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিব সহ মামলার অভিযুক্তরা ও অন্য রাজনৈতিক বন্দীরা মুক্তি লাভ করেন। কিন্তু এই সাফল্যের পর থেকেই নিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে আসা গণ অভ্যুত্থান বিভ্রান্ত ও স্থিমিত হতে শুরু করেছিল। মৌলানা ভাসানীর আপত্তি সত্ত্বেও আন্দোলনরত ছাত্র জনতার উদ্দেশ্যে নিশ্চিন্ত থাকার উপদেশ দিয়ে শেখ মুজিব ২৬ ফেব্রুয়ারি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকে তাকে বক্তৃতা করার সুযোগ দেয়া হয় আরও পরে ১০ মার্চ। ঘটনাক্রমে ১১ দফার কথা উচ্চারণ করলেও এই ভাষণেই শেখ মুজিব তার বিস্মৃত প্রায় ৬ দফাকে প্রাধান্যে নিয়ে আসেন এবং গোপন সমঝোতা সহ পৃথকভাবে আয়োজনের উদ্যোগ নেন। কিন্তু বৈঠক বর্জনকারী প্রধান নেতা মৌলানা ভাসানীর প্রবল বিরোধিতায় সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং অবনতিশীল পরিস্থিতির অজুহাত দেখিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পাকিস্তানের ক্ষমতা দখল করেন। আইয়ুব খান পদত্যাগের মাধ্যমে বিদায় নেন। সেই সাথে পাকিস্তানে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন প্রবর্তিত হয় ২৫ মার্চ ১৯৬৯ সালে। লৌহ মানব আইয়ুব খান ও তার সরকারের পতন, আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল ও শেখ মুজিব সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় সরকার পদ্ধতির নীতিগত স্বীকৃতি ছিল গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য সাফল্য। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন সহ ১১ দফার মূল দাবিগুলো আদায় করা সম্ভব হয়নি। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের পাশাপাশি ৬ দফাপন্থী আওয়ামী লীগের আন্দোলন বিমুখ নীতি ও কৌশল ছিল অসফলতার প্রধান কারণ। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার কৌশল হিসেবেই যে গোলটেবিল বৈঠক পরিকল্পিত হয়েছিল সে কথা ইতিহাস প্রমাণ করেছে। শেখ মুজিবের মুক্তি অর্জন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা বাতিল করানোর মতো দাবি আদায়ের জন্য যেখানে কোনো
বৈঠকের প্রয়োজন হয়নি, সেখানে অন্য দাবিগুলোও আন্দোলনের মাধ্যমেই আদায় করা সম্ভব হতো। কিন্তু শেখ মুজিব মুক্তিলাভের পর ৬ দফাপন্থী আওয়ামী লীগ সেই গণ অভ্যুত্থানকেই স্তিমিত ও বিভ্রান্ত করার নিন্দনীয় ও ক্ষতিকর কৌশল নিয়েছিল। যে গণ অভ্যুত্থানের প্রচণ্ড চাপে শেখ মুজিব ফাঁসির মুখ থেকে ফিরে আসার সুযোগ পেয়েছিলেন। এর ফলে এই অভিযোগ সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যে জনগণের মুক্তি অর্জনের মৌলিক প্রশ্নেই আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি ও রাজনীতি ছিল বিভ্রান্তিপূর্ণ, ক্ষতিকর ও প্রশ্ন সাপেক্ষ। সেই সাথে ছিল দল হিসেবে আওয়ামী লীগের এবং নেতা হিসেবে শেখ মুজিবের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংকীর্ণ উদ্দেশ্য। না হলে আওয়ামী লীগ ছাত্র সমাজের ১১ দফাকে নিয়েই এগিয়ে যেত, কারণ ১১ দফার দ্বিতীয় ও তৃতীয় দফা দুটি মূলত ৬ দফার আলোকে প্রণীত হয়েছিল। কিন্তু শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১১ দফাকে পাশ কাটিয়ে গেছে এবং কিছুদিন পর্যন্ত ৬ দফা ও ১১ দফা বলার পর এক পর্যায়ে ১১ দফাকে সম্পূর্ণরূপে বিদায় করেছে, প্রাধান্য এনেছে কেবলই ৬ দফাকে। এই প্রক্রিয়ায় ১১ দফা ভিত্তিক গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শেখ মুজিবের প্রভাব ও জনপ্রিয়তাকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে ৬ দফাকে একমাত্র কর্মসূচি বানিয়েছে এবং সে নির্বাচনে জয়লাভের পর থেকে এমন প্রচারণাকে শক্তিশালী করেছে যেন ৬৯-এর গণ অভ্যুত্থানও ঘটেছিল ৬ দফার ভিত্তিতে, ১১ দফার ভিত্তিতে নয়। যেন শেখ মুজিব একাই ছিলেন গণ অভ্যুত্থানের প্রধান নেতা। অথচ ইতিহাস প্রমাণ করেছে গণ অভ্যুত্থানের আগে পর্যন্ত ছাত্র জনতা ৬ দফার সমর্থনে সামান্য ভূমিকা পালন করেনি। আর সে কারণেই ৬ দফাপন্থী আওয়ামী লীগের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। এখানে ইতিহাসের বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমার উদ্দেশ্য আসলে আওয়ামী মোড়লের মিথ্যাচার সম্পর্কে পাঠকদের অবহিত করা এবং তাকেও জানিয়ে দেয়া যে গাল গল্পকে ইতিহাস হিসেবে চালানোর অপচেষ্টায় তার সাফল্য লাভের কোনো সম্ভাবনা নেই। তার কৌশল ও উদ্দেশ্য অবশ্য ধরা পড়ে গেছে। আমি মনে করি মোড়ল চেষ্টা চালালেও মওলানা ভাসানী ও শেখ মুজিবের সম্পর্ক কোনো সময়ই প্রায় দা কুমড়োর মতো ছিল না। পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষও ছিলেন না তারা। পাকিস্তান আমলে একযোগে তারা স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করেছেন। স্বাধীনতা যুদ্ধেও দুজনের বিপুল অবদান ছিল। মওলানা ভাসানী প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, অন্যদিকে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করলেও শেখ মুজিব থেকেছেন জাতীয় নেতার অবস্থানে। লক্ষণীয় যে শেখ মুজিবকে প্রাধান্যে রাখার উদ্দেশ্য থেকে একটু এদিক সেদিক করতে চাইলেও আওয়ামী মোড়লের পক্ষে কিন্তু মওলানা ভাসানীর অবদান অস্বীকার করা সম্ভব হয়নি। রীতিমতো মাস্টার স্ট্রোক ধরনের মন্তব্যের মাধ্যমে প্রকারান্তরে তিনি স্বীকার করেছেন মওলানা ভাসানীর সমর্থন পেয়েছিলেন বলেই শেখ মুজিব এতটা এগোতে পেরেছিলেন। বাংলাদেশও স্বাধীনতা অর্জন করেছিল। আমার ধারণা কাণ্ডজ্ঞান সম্পূর্ণরূপে বিলুপ্ত না হয়ে থাকলে কথা এটুকুই যে কারো জন্য যথেষ্ট হওয়া উচিত। বলা দরকার, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার ঐক্য নিয়ে পেঁচালের মধ্য দিয়ে আওয়ামী মোড়ল যে শোরগোল তুলতে চাইছেন সে ব্যাপারে আমার অন্তত সামান্য আগ্রহ নেই। আমি বড়জোর হাতি ঘোড়া গেল তল বিষয়ক প্রবাদ বাক্যই স্মরণ করিয়ে দিতে পারি। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম মওলানা ভাসানী ও সিরাজ শিকদারের সম্পর্ক। সাধারণ কাউকে দিয়ে অসাধারণ কাজও হয়ে থাকে বলে একটি কথা রয়েছে। কথাটা যে কত সত্য তার প্রমাণ পেয়েছিলাম ১৯৭৩ সালে। কলেজ ছাত্র আমি তখন অতি সাধারণ একজন, কিন্তু আমার মাধ্যমেই মজলুম জননেতা মওলানা ভাসানী ও বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের সম্পর্ক তথা প্রথম যোগাযোগ স্থাপিত হয়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝতে হলে এই দুজন সম্পর্কে ধারণা থাকা দরকার। বাংলাদেশের জাতীয় নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মূলত স্বায়ত্তশাসন আদায় ও সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে ১৯৫৭ সালের জুলাই মাসে দল ও সভাপতির পদ ছেড়ে দিয়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেছিলেন। পাকিস্তান ন্যাপেরও সভাপতি তিনিই ছিলেন। পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক পাকিস্তানি শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে পর্যায়ক্রমিক আন্দোলন সহ স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘ সংগ্রামের প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানী বলিষ্ঠভাবে অগ্রবর্তী অবস্থানে থেকেছেন, পালন করেছেন দুর্দান্ত সাহসী ভূমিকা। স্বাধীনতা যুদ্ধেরও প্রধান নির্মাতা ছিলেন মওলানা ভাসানী। ১৯৭০ সালের ৩০ নভেম্বর এক প্রচারপত্রের মাধ্যমে তিনি স্বাধীনতার জন্য সংগ্রামের ডাক দিয়েছিলেন।
4 ডিসেম্বর পল্টন ময়দানের জনসভায় পশ্চিম পাকিস্তানের উদ্দেশ্যে পবিত্র কুরআনের সূরা কাফিরুন থেকে আয়াত উদ্ধৃত করে বলেছিলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তুমি থাকো তোমার মতো, আমাকে আমার মতো থাকতে এবং স্বাধীন হতে দাও। ভারতের হাতে নিজের স্বাধীনতা তুলে দিতে হলেও মৌলানা ভাসানী স্বাধীনতা যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার পরও তার সে দেশপ্রেমিক ভূমিকা অব্যাহত ছিল। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রথম আওয়ামী লীগ সরকারের শোষণ, লুণ্ঠন ও ভারতমুখী নীতি ও কার্যক্রমের বিরুদ্ধে তিনি প্রথম প্রতিবাদী আন্দোলন গড়ে তুলেছিলেন। ভারতের সম্প্রসারণবাদী হস্তক্ষেপ ও কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি সোচ্চার থেকেছেন এবং মৃত্যুর মাত্র 6 মাস আগে প্রায় 96 বছর বয়সেও ঐতিহাসিক ফারাক্কা মিছিলের নেতৃত্ব দিয়ে গেছেন 16 মে 1976 সালে। সংক্ষেপে বলা যায়, স্বাধীন বাংলাদেশে প্রধান বিরোধী রাজনৈতিক নেতা ছিলেন মৌলানা ভাসানী। অন্যদিকে সিরাজ শিকদার ছিলেন পূর্ব বাংলার সর্বহারা পার্টির চেয়ারম্যান। 1968 সাল থেকে তৎপর সর্বহারা পার্টির প্রথম নাম ছিল মাও সেতুং গবেষণা কেন্দ্র। ভাসানীপন্থী ও চীনপন্থী হিসেবে পরিচিত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে এই সংগঠনটি গণচীনের চেয়ারম্যান মাও সেতুংয়ের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন পূর্ব পাকিস্তানের সমাজতন্ত্র এবং চীন ও রাশিয়া তথা অধুনা লুপ্ত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে জোর চেষ্টা চলত। চীনপন্থীরা সাধারণভাবে ভাসানীপন্থী এবং মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও কৃষক সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সমাজতান্ত্রিক না জনগণতান্ত্রিক নাকি নয়া গণতান্ত্রিক বিপ্লব করতে হবে, এ ধরনের বিচিত্র বিতর্কে জড়িয়ে তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছিলেন। চীনপন্থীদের ভাঙনের এই ধারাতেই গঠিত হয়েছিল সিরাজ শিকদারের মাও সেতুং গবেষণা কেন্দ্র। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পরবর্তীকালে প্রকৌশলী সিরাজ শিকদার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। সিরাজ শিকদারের সংগঠনটিকে টেস্ট টিউব নামে ব্যঙ্গ করা হতো। পূর্ব বাংলাকে স্বাধীন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে সশস্ত্র বিপ্লব করার উদ্দেশ্যে সিরাজ শিকদার প্রথম থেকেই আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন, অর্থাৎ সংগঠনের সকল তৎপরতা চালানো হতো গোপনে। পাকিস্তান যুগের শেষ দিকে বিশেষ করে ঢাকায় তারা 2-4টি পটকা ধরনের বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে শোনা যায়। সিরাজ শিকদার স্বাধীনতা যুদ্ধে অংশ নিলেও আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বাস করতেন না। দাবি করা হয় তার দল একই সঙ্গে মুক্তিবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যদিও তেমন যুদ্ধের উদাহরণ পাওয়া যায় না। সম্ভবত 1971 সালের সেপ্টেম্বরে বরিশাল জেলার পেয়ারাবাগান এলাকায় পূর্ব বাংলা সর্বহারা পার্টি গঠন করা হয়েছিল। সিরাজ শিকদার নিজেই পার্টির চেয়ারম্যান হয়েছিলেন। স্বাধীনতার পর সিরাজ শিকদার বাংলাদেশের স্বাধীনতাকে প্রত্যাখ্যান করেছিলেন। তার মতে পূর্ব বাংলা ভারতের নয়া উপনিবেশে পরিণত হয়েছিল। এই ব্যাখ্যার ভিত্তিতে স্বাধীন বাংলাদেশে তিনি নতুন করে মুক্তিযুদ্ধ ও সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। পূর্ব বাংলার সর্বহারা পার্টির নামে শুরু হয়েছিল বিচ্ছিন্ন বোমাবাজি। কোথাও কোথাও পুলিশ ফাঁড়ি লুটের মতো ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে সদ্য স্বাধীন দেশে সিরাজ শিকদার আলোড়ন তুলতে এবং সরকারকে তটস্থ করতে সক্ষম হয়েছিলেন। আওয়ামী লীগ সরকার সিরাজ শিকদারকে গ্রেফতার করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। পূর্ব বাংলার সর্বহারা পার্টির সকল কর্মকাণ্ড পরিচালিত হতো গোপনে, রহস্যময়তার সঙ্গে। ফলে বিশেষ করে ছাত্র যুবকদের একটি অংশের মধ্যে এই পার্টি সম্পর্কে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল। আমার নিজের কথা অবশ্য আলাদা, কারণ পাকিস্তানের শেষ দিনগুলোতে আমি পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম। অন্তরালে এর প্রকৃত নেতা ছিলেন কাজী জাফর আহমদ, হায়দার আকবর খান রণ ও রাশেদ খান মেনন। আব্দুল মান্নান ভুইয়া, মোস্তফা জামাল হায়দার ও আবদুল্লাহ আল নোমানের মতো ছাত্র ইউনিয়নের আরও অনেক প্রাক্তন নেতাও বিপ্লবী ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। 1969 সালের 19 জানুয়ারি অনুষ্ঠিত ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের প্রথম জেলা সম্মেলনে আমাকে টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। 11 দফা ভিত্তিক ছাত্র গণ অভ্যুত্থানে আমার প্রত্যক্ষ ভূমিকা ছিল। 1969 সালের মার্চ থেকেই আমরা স্বাধীনতার জন্য আহ্বান জানিয়ে আসছিলাম। শুধু স্বাধীনতা নয়, আমাদের লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠা করা। 1970 সালে নির্বাচনের প্রাক্কালে আমরা পাকিস্তানে নির্বাচন বর্জন করে স্বাধীনতা যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়ে অনেক লিফলেট প্রকাশ করেছি।
টাঙ্গাইলের বহু দেয়ালে ও টিনের বেড়ায় চিকা মেরেছি, কিন্তু স্বাধীনতার প্রশ্নে আমার মতো নেতাকর্মীদের আন্তরিকতায় কোনো ঘাটতি না থাকলেও নেতারা আমাদের বিভ্রান্ত করেছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর হামলা ও গণহত্যার মুখে স্বাধীনতার জন্য সত্যিকারের যুদ্ধ শুরু হওয়ার পর নেতাদের কথা মতো আমরা কোনো অস্ত্র পাইনি। ফলে আওয়ামী লীগের অনেক আগে থেকে স্বাধীনতার জন্য চেষ্টা চালিয়ে এলেও আমরা ব্যর্থ হয়েছিলাম। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে 1971 সালের 25 এপ্রিল হঠাৎ গ্রেফতার হয়ে যাওয়ায় স্বাধীনতা যুদ্ধে সরাসরি ভূমিকা পালন করতে পারিনি। এজন্য লজ্জার শেষ না থাকলেও আমি অবশ্য আনন্দিত ও গর্বিতও বোধ করি, কারণ যে স্বাধীনতা আমাদের লক্ষ্য ছিল অন্যভাবে হলেও সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি। কথাগুলো বলার কারণ, বিপ্লব বা সশস্ত্র কর্মকাণ্ড আমার জন্য নতুন কিছু ছিল না। সেজন্য এবং 1972 সালের মার্চ থেকে সাপ্তাহিক হক কথার মাধ্যমে মৌলানা ভাসানীর সঙ্গে জড়িয়ে যাওয়ায় সর্বহারা পার্টি, সিরাজ শিকদার বা দলটির কর্মকাণ্ডের ব্যাপারে আমার তেমন আগ্রহ বা আকর্ষণ ছিল না। আমি সর্বহারা পার্টির স্বাধীনতা সংক্রান্ত বিশ্লেষণ এবং নতুন মুক্তিযুদ্ধের তত্ত্বের সত্ত্বেও ভিন্ন মত পোষণ করতাম। মৌলানা ভাসানীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেই সর্বহারা পার্টি আমার দিকে নজর ফেলেছিলেন। 1972 সালের কোনো এক সময় থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ রাখত। তাদের ভাষায় আমি ছিলাম পার্টির একজন সিম্পাথাইজার। তারা মাঝে মধ্যে আমাকে বইপত্র দিত, অবশ্য টাকার বিনিময়ে। যেমন সিরাজ শিকদারের প্রথম কবিতার বই কিনেছিলাম 1973 সালে। নাম ছিল গণযুদ্ধের পটভূমি। কখনো কখনো স্বল্প পরিমাণে 5-10 টাকা চাঁদাও তাদের দিতাম। ভিক্টোরিয়া রোডে আমাদের বাসার কাছে অবস্থিত আপ্যায়ন হোটেলের মালিক শুকুর মিয়াকে বলা ছিল। ওরা বাকিতে খেতে পারত। পরে কখনো ওরা কখনো আমি টাকাটা দিয়ে দিতাম। সর্বহারা পার্টির টাঙ্গাইলের দায়িত্বে ছিলেন হাবিব নামের এক যুবক। গায়ের রং ছিল কালো। পরে জেনেছি তার আসল নাম মাইনুদ্দিন, বাড়ি মানিকগঞ্জে। ব্যক্তিগত জীবনে MBBS ডাক্তার। হাবিবের সঙ্গে আমার সর্বশেষ দেখা হয় 1977 সালের জুলাই মাসে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে MA ফাইনাল ইয়ারের ছাত্র। থাকতাম হাজী মোহাম্মদ মহসিন হলে। হলের রিসেপশন রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ সেখানে হাবিব গিয়ে হাজির। গিয়েছিলেন আমার ক্লাসমেট মানিকগঞ্জের হেলালের কাছে। হেলাল আমাদের পূর্ব পরিচিত দেখে খুবই অবাক হয়েছিল। হাবিব খেয়েছিলেন থতমত। হেলালের কাছেই জেনেছিলাম হাবিব তথা মাইনুদ্দিন একজন ডাক্তার। এই হাবিবই 1973 সালের জুন মাসের প্রথম দিকে মৌলানা ভাসানীর সঙ্গে সিরাজ শিকদারের একটি বৈঠক করিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিলেন। তার সঙ্গে অন্য একজন যুবক ছিল, যার বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার কোথাও। আমাকে বেছে নেয়ার কারণ জানাতে গিয়ে হাবিব বলেছিলেন তারা আরও দুজনের কথাও চিন্তা করেছিলেন, কিন্তু তাদের উপর ভরসা পাননি। আমাকেই তাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে। মৌলানা ভাসানীর সঙ্গে সিরাজ শিকদার ও সর্বহারা পার্টির তখনও পর্যন্ত কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই জেনে বেশ অবাক হয়েছিলাম। কারণ মৌলানা ভাসানী তখন আওয়ামী লীগ সরকার বিরোধী প্রধান জাতীয় নেতা। প্রকাশ্যে তৎপর রাজনীতিকরা তো বটেই, মুসলিম বাংলা ধরনের সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত ইসলামী সংগঠন সহ আন্ডারগ্রাউন্ডে থাকা বামপন্থী প্রায় সকল নেতাও মৌলানা ভাসানীর সঙ্গে যোগাযোগ রাখতেন। মৌলানা ভাসানী অনেককেই সরকারের রোষানল থেকে রক্ষা করেছিলেন। তার পরামর্শে অনেকে আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে প্রকাশ্য রাজনীতিতে ফিরে এসেছিলেন। আওয়ামী লীগ সরকারও মৌলানা ভাসানীর সঙ্গে সম্পর্ক রাখত। প্রকাশ্য বিরোধিতা সত্ত্বেও একজন প্রকৃত দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা হিসেবে মৌলানা ভাসানী সরকারকেও পরামর্শ দিতেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মাঝে মধ্যেই একাকী সন্তোষে চলে যেতেন। খন্দকার মোস্তাক আহমদ সহ মন্ত্রীদের অনেকেও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এসব জানতাম বলেই আমার ধারণা ছিল সিরাজ শিকদারের সঙ্গেও মৌলানা ভাসানীর যোগাযোগ রয়েছে। সুতরাং দুজনের বৈঠক করিয়ে দেওয়ার প্রস্তাবে অবাক না হয়ে পারেনি। ওদিকে কিছুটা বিব্রত হলেও এক কথায় রাজি হয়েছিলেন মৌলানা ভাসানী। প্রস্তাব ছিল প্রথমে সিরাজ শিকদারের প্রতিনিধিরা তার সঙ্গে আলোচনা করবেন এবং তারপর কোনো এক সময় অনুষ্ঠিত হবে দুজনের বৈঠক। সে অনুযায়ী নির্ধারিত তারিখে দুপুর 1টার দিকে টাঙ্গাইলের দায়িত্বে থাকা হাবিব এবং কেন্দ্রীয় এক নেতা আমার সঙ্গে টাঙ্গাইল সদর থানার উল্টো দিকে অবস্থিত একটি টিনের হোটেলে মিলিত হন। হোটেলটিকে বেছে নেয়ার কারণ, থানার ঠিক মুখোমুখি বলে পুলিশ বা গোয়েন্দারা সহজে সন্দেহ করবে না। দ্বিতীয়ত, এর অবস্থান ছিল টাঙ্গাইল শহর থেকে সন্তোষ যাওয়ার পথে।
মেইন রোডে। সেখানে চা খেয়ে দুটি রিকশায় আমরা সন্তোষ যাই। পরে জেনেছি ওই নেতার প্রকৃত নাম মহসেন, পুরো নাম ভুলে গেছি। তবে তিনিও প্রকৌশলী ছিলেন। তার মাথায় টাক ছিল এবং তোতলা এই নেতার কথা জড়িয়ে যেত। পরবর্তীকালে হাবিবের পর টাঙ্গাইলের দায়িত্বে আসা সর্বহারা পার্টির আরেক নেতা ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান সাহিলের কাছে জেনেছি কমরেড মহসেনের বাড়ি ছিল মাদারীপুরে। সিরাজ শিকদারের মৃত্যুর পর আন্তঃপার্টি সংঘাতে তিনি মারা গেছেন। রিকশায় সন্তোষে পৌঁছেছিলাম নিরাপদেই। মৌলানা ভাসানীর পত্রিকা ও প্রকাশনা সংক্রান্ত কাজকর্মে জড়িত ছিলাম বলে মাঝে মধ্যেই সন্তোষ যাতায়াত করতাম। গোয়েন্দারাও চিনত, সে কারণে তারা সন্দেহ করেনি। কমরেড মহসিন ও হাবিবকে আমি মৌলানা ভাসানীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। দুজনকে নিয়ে মৌলানা ভাসানী তার টিনের ঘরে ঢুকেছিলেন। আমার কাছে আগেই তিনি দুপুরে তাদের খাওয়ার কথা বলে রেখেছিলেন। খাবার দেয়া হয়েছিল মাটির মেঝেতে পাটি বিছিয়ে। খাওয়া শুরু হওয়ার পর মৌলানা ভাসানী সুকৌশলে আমাকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ সিরাজ শিকদারের প্রতিনিধিদের সঙ্গে ঠিক কী আলাপ হয়েছিল সে সম্পর্কে আমাকে জানতে দেননি। সেদিন খুব খারাপ লাগলেও পরবর্তীকালে বুঝেছি মৌলানা ভাসানী আমাকে ঝামেলা ও বিপদমুক্ত রাখার জন্যই বৈঠকে থাকতে দেননি। কারণ সিরাজ শিকদারকে তিনি পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। শুনেছি সিরাজ শিকদারও নাকি অবিশ্বস্ততার কাজ করেছিলেন। আমি মৌলানা ভাসানীর ইশারা ইঙ্গিত বুঝতাম, তাই দুজনকে পরিচয় করিয়ে দিয়েই আমি চলে এসেছিলাম। এর কিছুদিনের মধ্যেই মৌলানা ভাসানীর সঙ্গে বৈঠক করেছিলেন সিরাজ শিকদার। বিস্তারিত জানতে না পারলেও এটুকু বুঝেছিলাম আওয়ামী লীগ সরকার এবং ভারতের সম্প্রসারণবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন শক্তিশালী করার ব্যাপারে তাদের মধ্যে ঐকমত্য হয়েছিল। সে ঐকমত্যের ভিত্তিতেই 1973 সালের বিজয় দিবসে সর্বহারা পার্টির ডাকা হরতালের প্রতি সমর্থন দিয়েছিলেন মৌলানা ভাসানী। তার পক্ষে লেখা লিফলেটের খসড়া নিয়ে আমার কাছে এসেছিলেন হাবিব। আমি সেটা নিয়ে দেখিয়েছিলাম মৌলানা ভাসানীকে। তিনি সম্মত হয়েছিলেন। মৌলানা ভাসানীর স্বাক্ষরের ব্লকটি সন্তোষের শান্তি প্রেস থেকে আমি এনে দিয়েছিলাম। লেটার প্রিন্টিংয়ের সে যুগে ব্লক ব্যবহার করতে হতো। হাবিবরা ব্লকটিকে ঢাকায় এনে হরতালের প্রচারপত্রে ছাপানোর পর আমাকে আবার ফেরত দিয়েছিলেন। আমিও দিয়ে এসেছিলাম শান্তি প্রেসে। সিরাজ শিকদারের পার্টি মৌলানা ভাসানীর এই সমর্থনকে পুঁজি হিসেবে ব্যবহার করেছিল। হরতাল পালিত না হলেও 1973 সালের 16 ডিসেম্বর বিশেষ করে রাজধানী ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর কারণ ছিল বোমাবাজি। এভাবে আমার মতো অতি সাধারণ একজনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল মৌলানা ভাসানী ও সিরাজ শিকদারের সম্পর্ক। এই সম্পর্ক আদৌ দীর্ঘস্থায়ী হয়েছিল কিনা সে ব্যাপারে আমার অবশ্য সন্দেহ রয়েছে। কারণ মৌলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি স্বাধীনতায় বিশ্বাস করতেন। অন্যদিকে সিরাজ শিকদার মনে করতেন বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হয়েছে। তাছাড়া বোমাবাজি ও সশস্ত্র কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সরকারকে উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইতেন। আন্ডারগ্রাউন্ডে থেকে কর্মকাণ্ড চালাতেন বলে জনগণের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক ছিল না। জনগণ তাকে চিনতই না। কিন্তু মৌলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা। তিনি করতেন গণতন্ত্র সম্মত রাজনীতি। চিন্তা ও কৌশলগত এ পার্থক্যের জন্যই মৌলানা ভাসানী ও সিরাজ শিকদারের সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারেনি। এ ব্যাপারে অন্য কোনো উপলক্ষে আলোচনা করার ইচ্ছা রইল। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম নজরুলের ধর্মচিন্তা এবং মৌলানা ভাসানীর ইঙ্গিত। বাংলাদেশের অন্য সব মানুষের মতো কবি কাজী নজরুল ইসলাম আমাকেও ছোটবেলা থেকেই গভীরভাবে আকর্ষণ করেছেন। 1960-এর দশকে ছাত্র রাজনীতি এবং পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বড় হয়েছিলাম বলে নজরুলের কবিতা ও সঙ্গীত আমাদের অনুপ্রাণিত করেছে। সত্যি বলতে কি, ঘটনাক্রমে কবিতা আবৃত্তির বাইরে নজরুলের সাহিত্য খুব বেশি পড়া হয়নি। কিন্তু নজরুলকে নিয়ে তার জীবনের বিভিন্ন বিষয়ে বহু আলোচনা শুনেছি, কিছু কিছু পড়েছিও। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা, স্বাধীনতার জন্য সংগ্রাম, গ্রেফতার ও কারাবাস থেকে দারিদ্র্য, বিয়ে ও পারিবারিক জীবন পর্যন্ত সব বিষয়েই আমাদের আগ্রহ ছিল তুমুল রকমের। কেন ও কিভাবে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং চিরদিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন তা নিয়েও কৌতূহলের অন্ত ছিল না। এ সম্পর্কে নানান কাহিনী শোনা যেত।
এসবের মধ্যে আবার চমৎকার কৌশলে সাম্প্রদায়িক উপাদানও মিশিয়ে দেয়া হতো। বিভ্রান্ত হয়নি সত্য, তবে আমরাও জল্পনা কল্পনা কম করতাম না। এখনও বিশেষ করে নজরুলের ধর্মীয় চিন্তার বিষয়টি আমাকে ভাবায়। যেহেতু বিস্তারিত পড়িনি এবং গবেষণা করিনি, সেহেতু জোর দিয়ে কিছু বলা সম্ভব নয়, উচিত তো নয়ই। তাই বলে একেবারে থেমেই বা যাওয়া কেন? দু একটি বিষয়ের উল্লেখ তো করাই যেতে পারে। যেমন মুসলমান হলেও কবি বিয়ে করেছিলেন আশালতা সেনগুপ্তাকে। পরবর্তীকালে যিনি প্রমীলা নজরুল নামে পরিচিতি পেয়েছেন, তারা কেউই ধর্মান্তরিত হননি, যার যার ধর্ম পালন করেছেন। শাশুড়ি গিরিবালা দেবী তো বহু বছর নজরুলের সঙ্গেই থেকেছেন। কবির বাসায় তার জন্য সব সময় আলাদা পূজার ঘর থাকত, সেখানে তিনি পূজা অর্চনা করতেন। নজরুল ও প্রমীলা ধর্ম পরিবর্তন না করার কারণে তাদের কেউ বাড়ি ভাড়া দিতে চাইত না। রক্ষণশীল হিন্দুরা এমনকি চেষ্টাও করত যাতে কোনো হিন্দু মালিক তাদের বাড়ি ভাড়া না দেয়। সে কারণে নজরুলকে হুগলি ও কৃষ্ণনগরের মতো বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হয়েছিল। কলকাতায়ও তিনি এক বাড়িতে বেশি দিন বসবাস করতে পারেননি। অভাব ও দারিদ্র্যের পাশাপাশি ধর্মের বিষয়টি তাকে সবসময় তাড়িয়ে বেড়াত। এভাবে অবশ্য কুপকাত করা যায়নি নজরুলকে, কারণ প্রমীলা ছিলেন তার স্বপ্নের রানী, যার কাছে তিনি হার মেনেছিলেন আজ শেষে। নজরুল তার প্রথম ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। আজাদ কামালও তারই নাম ছিল, কিন্তু বেশি আলোচিত ও পরিচিত হয়েছে ওই কৃষ্ণযুক্ত নামটি। নামের দ্বিতীয় অংশে তাৎপর্য নিয়ে সম্ভবত কথা বাড়ানোর দরকার পড়ে না। এটুকু বলাই যথেষ্ট যে ধর্মের ব্যাপারে নজরুলকে এক বিচিত্র ভাবনা ও ইচ্ছা পেয়ে বসেছিল। কবির দ্বিতীয় ছেলের নাম ছিল অরিন্দম। অন্য দুই ছেলে কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ নাম দুটিও কালের পরিপ্রেক্ষিতে ঠিক মুসলমান সুলভ ছিল না। বিয়ে বা সন্তানের নাম সম্পর্কেই শুধু বলা কেন, লেখালেখিতেও তো কম দেখাননি তিনি। হিন্দুদের পুরাণ ও মহাভারতের কাহিনী নির্ভর শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সং ও দাতা কর্ণসহ অসংখ্য নাটক ও রচনা রয়েছে তার। হিন্দুদের মতো শক্তিরও পূজারী ছিলেন তিনি। শিব, লক্ষ্মী, সরস্বতী এবং রাধা ও কৃষ্ণ সহ হিন্দুদের দেবদেবীদের নিয়ে শ্যামা সঙ্গীত, ভজন, আগমনী ও কীর্তনও তিনি অনেকই রচনা করেছেন। একই নজরুল আবার প্রধানত ফার্সি ও উর্দুতে রচিত গজলের অনুকরণে বাংলায় গজল লিখেছেন। গোলাপের কাছে জানতে চেয়েছেন, এই ফুল নবীর তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুমু খেয়েছিল বলেই তার খুশবু আজও গোলাপের তৈরি আতরে পাওয়া যায় কিনা। বুলবুলিকে জিজ্ঞেস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপেছিল বলেই তার কণ্ঠ এত মধুর কিনা। পবিত্র আল কুরআন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ, রোজা, হজ ও জাকাতও এসেছে নজরুলের প্রধান বিষয় হিসেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখকেও নজরুলি ইতিহাসের আলোকে সাবলীলভাবে উপস্থাপন করেছেন। তিনি তাই বলে ধর্মান্ধতার শিকার হননি, বরং পরিষ্কার ভাষায় বলেছেন, টিকি রাখলেই হিন্দু পণ্ডিত হওয়া যায় না, মুসলমান মোল্লা হওয়া যায় না দাড়ি রাখলেই। নজরুল একই সঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে বেরিয়ে এসে মানুষ হওয়ার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। কে জানে এভাবেই নজরুলের ভেতরে নতুন ধরনের কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা দৃঢ়মূল হয়েছিল বা হচ্ছিল কিনা। এখানে নজরুল সম্পর্কে মুসলিম জননেতা মৌলানা ভাসানীর খুবই তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য স্মরণ করা যায়। মৌলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, পীর বা কামেল দরবেশ হিসেবেও তার পরিচিতি রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি আসাম সহ ভারতের বিভিন্ন অঞ্চলে তার মুরিদের সংখ্যা কয়েক লাখ। নজরুল প্রসঙ্গে মৌলানা ভাসানীকে হঠাৎ টেনে আনার বিশেষ কারণ রয়েছে। পর্যালোচনায় দেখা গেছে কাজী নজরুল ও মৌলানা ভাসানীর শৈশব ও কৈশোরের অনেক মিল রয়েছে। অভিভাবকহীন অবস্থায় নজরুল তথা দুখু মিয়া ওই বয়সে এক খুঁটি থেকে অন্য খুঁটিতে গেছেন। চেকা মিয়া নামে পরিচিত মৌলানা ভাসানীর অবস্থাও ছিল নজরুলের মতোই। কৈশোরে দুখু মিয়া ঘেটু দলে অর্থাৎ যাত্রা দলে যোগ দিয়েছিলেন। চেকা মিয়া নামের মৌলানা ভাসানীকেও কৈশোরে ঘেটু দলের সঙ্গেই একটা সময় কাটাতে হয়েছিল। নজরুল বিদ্রোহী কবি হিসেবে বিখ্যাত হয়েছিলেন। মৌলানা ভাসানীও সারা জীবন শুধু আন্দোলনই করেছেন। তিনি বিখ্যাত হয়েছিলেন প্রফেট অফ ভায়োলেন্স নামে।
1969 সালের গণ অভ্যুত্থানের সময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাপ্তাহিক টাইম ম্যাগাজিন এই প্রফেট অব ভায়োলেন্স ভাসানীকে নিয়েই প্রচ্ছদ কাহিনী প্রকাশ করেছিল। 1928 থেকে 1940 পর্যন্ত সময়কালে মৌলানা ভাসানীর সঙ্গে কবি নজরুলের বহুবার দেখা ও কথা হয়েছে। আসাম মুসলিম লীগের সভাপতি হিসেবে মৌলানা ভাসানী সে সময় অবিভক্ত বাংলা ও আসামের বিভিন্ন এলাকায় বহু কৃষক প্রজা সম্মেলন করেছেন। কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মূলত ভবঘুরে ধরনের স্বভাবের কারণে নজরুলকে কোনো সম্মেলনে অতিথি করে আনতে পারেননি। এই দুঃখের কথা তিনি নিকটজনের কাছে বলেছেন। নজরুল সম্পর্কে মৌলানা ভাসানীর চিন্তা ঠিক সাধারণ মানুষের মতো ছিল না। যেমন তিনি মনে করতেন 1937 থেকে 1940 সালের মধ্যে নজরুল আধ্যাত্মিক সাধনায় গভীরভাবে মনোনিবেশ করেছিলেন, কিন্তু মুসলিম পীর বা সুফিদের তরিকার সঙ্গে বৈদিক তন্ত্রমন্ত্রের অনুশীলন ও মিশ্রণ করতে গিয়ে নজরুল সম্ভবত ভারসাম্য রাখতে পারেননি, দিকভ্রান্ত হয়ে পড়েছিলেন। এটাই স্বাভাবিক, কারণ মুসলমানদের ক্ষেত্রে পীর দরবেশের এবং হিন্দুদের ক্ষেত্রে গুরুর প্রত্যক্ষ তত্ত্বাবধান তথা নির্দেশনা ও পরিচালনা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে আধ্যাত্মিক সাধনায় সফল হওয়া সম্ভব নয়। তাকে দিকভ্রান্ত হতেই হবে। এজন্যই বহু মানুষকে এখনও পাগল হয়ে যেতে দেখা যায়। ভাসানী অনুসারী অনেকের ধারণা মৌলানা ভাসানী সম্ভবত বোঝাতে চাইতেন দেহ ও মনোজগতে আধ্যাত্মিক ও জাগতিক বিভিন্ন বিষয়ের প্রচণ্ড সংঘর্ষের পরিণতিতেই নজরুল বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। মৌলানা ভাসানী তার এক কৌতূহলী ভক্তকে বলেছিলেন, নজরুল যে দেখা দেখতে গিয়ে নিজেই অন্যের দেখার বিষয়ে পরিণত হয়েছেন, তার খোঁজ করো না কেন? নজরুলের উপলব্ধি সম্পর্কে বুঝতে হলে প্রথমে সেই জগতে পৌঁছাতে হবে যে জগতে তার বিচরণ ছিল। মৌলানা ভাসানীর এই কথাটা কিন্তু কথার কথা ছিল না। উল্লেখ্য, স্বাধীনতার পর কবিকে বাংলাদেশে নিয়ে আসা হলে মৌলানা ভাসানী একবার ধানমন্ডির বাসভবনে তাকে দেখতে গিয়েছিলেন। এটা 1972 সালের মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকের ঘটনা। হক কথা সম্পাদক সৈয়দ ইরফানুল বারী লিখেছেন, নজরুলের নিচের তলায় একটি লম্বা সোফায় ছেলে মানুষের মতো জড়সড় হইয়া চোখ বুজিয়া শুইয়াছিলেন। মেঝেতে কার্পেট বিছানো ছিল। হুজুর মানে মৌলানা ভাসানী সরাসরি নজরুলের সম্মুখে গিয়ে বসিলেন। কবি ভবনের আঙিনায়, বারান্দায় ও ভিতরে মানুষ গমগম করিতেছিল। কবির মুখাবয়বের দিকে হুজুর এক দৃষ্টিতে কতক্ষণ তাকাইয়া রহিলেন। এর মধ্যে কবি 2বার কি 3বার চোখ মিলিয়ে তাকাইলেন, অতঃপর বুঝিয়া যেভাবে শুইয়াছিলেন সেইভাবেই শুইয়া রহিলেন। হুজুর মিনিট 3 চোখ বুঝিয়া বসিয়া রইলেন, অতঃপর কাগজ কলম চাহিয়া লইলেন এবং তাহাতে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া এবং তাহাকে দোয়া করিয়া 7-8টি বাক্য লিখিলেন। মাত্র কয়েক মিনিটের হলেও এই ঘটনার মধ্যে চিন্তার যথেষ্ট খোরাক রয়েছে। তাছাড়া কবি নজরুলের আধ্যাত্মিক সাধনা প্রসঙ্গে মৌলানা ভাসানীর কথাগুলো নিয়েও বিশেষভাবে চিন্তা করা দরকার। এর মধ্য দিয়ে নজরুল সম্পর্কে কোনো সিদ্ধান্ত বা উপসংহারও বেরিয়ে আসতে পারে। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম বাকশালের প্রতি মৌলানা ভাসানীর আশীর্বাদ প্রসঙ্গে। নিজের হাতে গড়ে তোলা দল আওয়ামী লীগ ত্যাগ করে মৌলানা ভাসানী কেন ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন সে আলোচনায় যাওয়ার আগে সাপ্তাহিক সন্দ্বীপের 1 সেপ্টেম্বর 1986 সংখ্যায় প্রকাশিত বাকশাল বেসামাল প্রতিবেদনের একটি বক্তব্যের প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা দরকার। বাকশালের প্রতিষ্ঠাকালীন ঘটনা প্রবাহ উল্লেখের এক পর্যায়ে প্রতিবেদক লিখেছেন, প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সরকারি সাহায্যের অঙ্গীকার করলে মৌলানা ভাসানী নয়া বাকশাল পার্টিকে আশীর্বাদ করেন। এই উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব 75-এ সন্তোষ গমন করলে তাকে বিপুলভাবে সংবর্ধনা জানানো হয়েছিল। এমনকি রাস্তায় রাস্তায় তরুণ পর্যন্ত শোভাবর্ধন করেছিল। বর্ণিত ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে চাই, প্রতিবেদক এখানে সঠিক তথ্য উপস্থাপনায় ব্যর্থ হয়েছেন। বাকশালের জন্য আশীর্বাদ লাভ কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়কে সরকারি সাহায্য দানের অঙ্গীকার করার জন্য রাষ্ট্রপতি শেখ মুজিব সেবার সন্তোষ জাননি। কাকমারিতে 1957 সালে মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত মৌলানা মোহাম্মদ আলী কলেজকে সরকারি কলেজে রূপান্তরের ঘোষণা প্রদান ছিল তার সেই সফরের প্রধান উদ্দেশ্য। যে কেউ 1975 সালের 8 মার্চের সংবাদপত্র দেখতে পারেন। বিষয়টি পরিষ্কার করার প্রয়োজনে প্রাসঙ্গিক কয়েকটি তথ্য উল্লেখ করা দরকার। স্বাধীনতার পর থেকে মুজিব সরকারের বিরুদ্ধে প্রধান জাতীয় নেতা হিসেবে প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মৌলানা ভাসানী।
আন্দোলনের এক পর্যায়ে 1974 সালের 30 জুন ঢাকায় গ্রেপ্তার করার পরদিন তাকে সন্তোষে পাঠিয়ে দেওয়া হয়। সেদিন থেকেই তিনি গৃহবন্দী হিসেবে অবস্থান করেছিলেন। শেখ মুজিবের আলোচ্য সফরকালেও তিনি বন্দীই ছিলেন এবং গৃহবন্দী ভাসানীর সাথেই সাক্ষাৎ করেছিলেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। ওদিকে বাকশাল প্রতিষ্ঠিত হওয়ার আগেই মৌলানা ভাসানী সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছিলেন 1 জানুয়ারি 1975 সালে। আজীবন সংগ্রামী জননেতা মৌলানা ভাসানীর অবসর গ্রহণের এই অবিশ্বাস্য ঘোষণার তাৎপর্য নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। এর ব্যাখ্যা হিসেবে একটি কথাই সম্ভবত যথেষ্ট যে অত্যাসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রতি সমর্থন প্রদান কিংবা একদলীয় বাকশালী ব্যবস্থার সাথে তাল মেলানোর অনিচ্ছা থেকেই তিনি অমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। বাকশালের প্রতি আশীর্বাদ জানানোর ইচ্ছা থাকলে মৌলানা ভাসানী আর যাই হোক রাজনীতি থেকে অবসর নেবার মতো কৌতূহলোদ্দীপক সিদ্ধান্তে আসতেন না এবং সে অবস্থায় উপদেষ্টা ধরনের কোনো পদ সৃষ্টি করে তাকেও বাকশালের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার চমৎকার সুযোগ মুজিব নিশ্চয়ই হাতছাড়া করতেন না। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি এবং অন্যদিকে মুজিব হত্যার পরপরই যেহেতু মৌলানা ভাসানী রাজনীতিতে প্রত্যাবর্তন করেছিলেন, তাই এ কথা নিশ্চিতভাবেই বলা যায় যে বাকশালের প্রতি আশীর্বাদ জানানোর কোনো প্রশ্নই উঠতে পারে না, বরং পাছে বাকশালে যোগ দেওয়ার প্রশ্ন এসে যায়। মূলত এই আশঙ্কাই মৌলানা ভাসানীকে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এ ব্যাপারে প্রয়োজনে পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করা যাবে। আপাতত আশীর্বাদ প্রসঙ্গে কেবল এটুকুই বলা যায় যে মৌলানা ভাসানী সেবার তার মুজিবরকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করেছিলেন, বাকশালকে নয়। কিন্তু তারও আগে তিনি মুজিবকে কিছু উপদেশ দিয়েছিলেন, সতর্ক করেছিলেন এবং উচ্চারণ করেছিলেন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। ঘটনাটি ঘটেছিল উল্লেখিত কলেজ প্রাঙ্গণে অবস্থিত দরবেশ হজরত শাহজামান রাদিয়াল্লাহু আনহু এর মাজারের অভ্যন্তরে। উপদেশ প্রদানের এক পর্যায়ে মৌলানা ভাসানী দেশ এবং দেশবাসীর স্বার্থে মুজিবকে একটি অঙ্গীকার করতে বলেছিলেন। সেই সাথে তিনি না হলে সহযোগে এমন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা মাত্র 5.25 মাসের মধ্যেই নির্মম সত্যে পরিণত হয়েছিল। মুজিব সেদিন একটিও কথা উচ্চারণ করেননি, দাঁড়িয়েছিলেন কেবল মাথা নত করে এবং মাজারের বাইরে এসেই তিনি উপস্থিত সাংবাদিকদের ঘটনাটি সম্পর্কে রিপোর্ট না করার নির্দেশ দিয়েছিলেন। সাংবাদিকদের মধ্যে আমার পরিচিতরা এখনও বিভিন্নভাবে কর্মরত, কেউ কেউ লিখবেনও বলেছিলেন। খুব আগ্রহী পাঠকদের ব্যক্তিগত পর্যায়ে তাদের পরিচয় জানানো যেতে পারে। ভবিষ্যৎবাণীটির কথা আমি অবশ্য এই মুহূর্তে লিখিত ইতিহাসের অন্তর্ভুক্ত করতে চাই না। মৌলানা ভাসানী নন, প্রকৃতপক্ষে মুজিবকে সংবর্ধনা দিয়েছিলেন কাদের সিদ্দিকীরা। প্রতিবেদনে সংবর্ধনা এবং তোরণ নির্মাণের যে ঘটনা বর্ণিত হয়েছে সে কথা সত্য হলেও তার উদ্যোক্তা মৌলানা ভাসানী ছিলেন না। এর পেছনে ছিল টাঙ্গাইল জেলার বাকশাল ছাত্রলীগ এবং সরকারি প্রশাসন। মৌলানা মোহাম্মদ আলী কলেজ কর্তৃপক্ষের উদ্যোগেও সঙ্গত কারণে কলেজের প্রবেশ পথে তোরণ নির্মিত হয়েছিল, কিন্তু সন্তোষে তেমন কিছু হয়নি। মৌলানা ভাসানী মুজিবকে সংবর্ধনা জানিয়েছিলেন অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে, বুকে জড়িয়ে ধরে, বিপুলভাবে নয়, এবং সেটাই ছিল তাদের সম্পর্কের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক। সন্তোষ থেকে তারা কাকমারি কলেজে গেছেন। অনুষ্ঠান শেষে আবার ফিরে এসেছেন সন্তোষে। দুপুরে মুজিব মৌলানা ভাসানীর সাথে আহার করেছিলেন। সরকারিভাবে কোনো খাবার তালিকা আসেনি সেদিন। মৌলানা ভাসানীর নির্দেশ অনুসারে টাঙ্গাইলের আদালত পাড়ায় ভাসানী ভক্ত ব্যবসায়ী শেখ মোহাম্মদ সুলতানের বাসায় তার খাবার তৈরি হয়েছিল এবং তখনও কলেজ ছাত্র এই লেখকের ওপর ছিল সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব। ভ্যানগাড়িতে ড্যাক এবং ডেকচি ভরে মোরগ পোলাও সহ খাবার গিয়েছিল টাঙ্গাইল শহর থেকে। আমিই নিয়ে গিয়েছিলাম। বাকশাল প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতির পদ গ্রহণের পর প্রথমবারের মতো টাঙ্গাইল সফরকালে মুজিব সেবার বিপুলভাবে সংবর্ধিত হয়েছিলেন সত্য, কিন্তু একটু আগেই বলেছি সে আয়োজনের পেছনে ছিলেন জেলার মুজিব সমর্থকরা। সঠিক ইতিহাসের স্বার্থে প্রসঙ্গত বিশেষভাবে বীর উত্তম কাদের সিদ্দিকীর কথা উল্লেখ করতে হয়। টাঙ্গাইল জেলার প্রবেশদ্বারে কাদের সিদ্দিকী প্রথম তার নেতাকে সংবর্ধনা জানিয়েছিলেন। সেই সাথে সরকারি গাড়ি থেকে নামিয়ে মুজিবকে তুলে নিয়েছিলেন তার নিজের খোলা জিপে। এই খোলা জিপে চড়েই মুজিব সেদিন টাঙ্গাইল শহরে প্রবেশ করেছিলেন। তার দুপাশে ছিলেন কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী। বাকশালের অন্য কোনো নেতা পাশে দাঁড়ানোর সুযোগ পাননি। মুজিবের এই সফরের প্রতিটি পর্যায়েই কাদের সিদ্দিকী তার সঙ্গে সঙ্গে ছিলেন।
এবং আমার জানা মতে তরুণ নির্মাণ থেকে সংবর্ধনার আয়োজন পর্যন্ত সকল ব্যাপারে তিনিই সেবার প্রধান উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। উল্লেখ্য, একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি শেখ মুজিব পরবর্তীকালে কাদের সিদ্দিকীকে টাঙ্গাইল জেলার প্রথম গভর্নর হিসেবে নিযুক্তি দিয়েছিলেন। বর্ণিত ঘটনাবলীর আলোকে নিশ্চিতভাবে বলা যায়, বাকশালকে মৌলানা ভাসানী আশীর্বাদ জানাননি এবং তরুণ নির্মাণসহ যে বিপুল সংবর্ধনার কথা বলা হয়েছে তারও উদ্যোক্তা ছিলেন কাদের সিদ্দিকীর নেতৃত্বে টাঙ্গাইল জেলার মুজিব সমর্থকরা, মৌলানা ভাসানী নন। এই কারণেই শ্রদ্ধাভাজন মৌলানা ভাসানীর বাকশাল বিরোধী সমালোচনাও অসঙ্গত বা অস্বাভাবিক কোনো বিষয় ছিল না। আর তাই প্রতিবেদক মহোদয়ের অপ্রিয় সত্য ভাষণ করার মতো কষ্ট স্বীকার করারও কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। এই পরিপ্রেক্ষিতে আতাউর রহমান খানের সাথে মৌলানা ভাসানীর নাম জড়িত করাও অনুচিত। কেননা বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও অবস্থান পরিবর্তনের কারণে ডিগবাজি দাতা হিসেবে পরিচিত আতাউর রহমান খান 1975 সালের 25 এপ্রিল সাংবাদিক সম্মেলন করে বাকশালে যোগ দিয়েছিলেন। 115 সদস্যের কেন্দ্রীয় কমিটিতে তার অবস্থান ছিল 71 নম্বরে। সে কারণে আতাউর রহমান খান এবং মৌলানা ভাসানীর অবস্থান ও ভূমিকা কোনো দিক থেকেই তুলনীয় হতে পারে না। আমার মনে হয় প্রতিবেদক মহোদয় তৎকালীন ঘটনা প্রবাহের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন না এবং সংবাদপত্রও তিনি বিশেষ মনোযোগের সঙ্গে পড়ার সুযোগ পাননি। তিনি সম্ভবত এটুকুই কেবল জানেন যে বাকশাল গঠিত হওয়ার পর রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একবার সন্তোষ গিয়েছিলেন এবং সেখানে ভাসানী মুজিবের সাক্ষাৎ হয়েছিল। মুজিব যে একটি কলেজকে সরকারিকরণের জন্য গিয়েছিলেন এবং কাদের সিদ্দিকের টাঙ্গাইলের যে বিপুল সংখ্যক মুজিব সমর্থক থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এই কথাগুলো তিনি সজ্ঞানে না হলেও খেয়াল করেনি। এর ফলেই তিনি মনের মতো করে ঘটনা সাজিয়েছেন, প্রতিবাদের ভাষায় যাকে বানোয়াট বলতে হয়। প্রসঙ্গত তার উদ্দেশ্যের দিকটিও আলোচনার দাবি রাখে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে সাহায্যের অঙ্গীকারের মতো অত্যন্ত নগণ্য একটি বিষয়কে তিনি বাকশালের প্রতি মৌলানা ভাসানীর আশীর্বাদের পূর্ব শর্ত হিসেবে প্রমাণ করতে চেয়েছেন। এই উক্তির অন্তর্নিহিত উদ্দেশ্যটি যে মৌলানা ভাসানীর মতো সংগ্রামী জননেতাকে আদান প্রদানের রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলে অসম্মানিত করা, সে কথা নিশ্চয়ই উল্লেখের প্রয়োজন পড়ে না। কিন্তু প্রতিবেদক মহোদয় একটি বিষয় লক্ষ্য করেননি, সেটা হলো এর মাধ্যমে একই সঙ্গে তিনি মুজিবকেও মারাত্মকভাবে অসম্মানিত করেছেন। কেননা সর্বব্যাপী জনপ্রিয়তা এবং ক্ষমতার অধিকারী মুজিব কেবলমাত্র মৌলানা ভাসানীর আশীর্বাদ লাভের জন্য স্বয়ং সন্তোষ গিয়েছিলেন, কথাটার অন্য অর্থ দাঁড়ায়। মৌলানা ভাসানী এতটাই জনপ্রিয় ছিলেন যার জন্য মুজিবের মতো রাষ্ট্রনায়ককেও তার কাছে যেতে হয়েছিল। শুধু তাই নয়, বাকশালের প্রতি সমর্থন এবং আশীর্বাদ অর্জনের প্রয়োজনে মুজিবকেও আদান প্রদানের রাজনীতি করতে হয়েছে। আর তার শর্তটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়কে সরকারি সাহায্যের অঙ্গীকারের মতো সাধারণ একটি ব্যাপার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌলানা ভাসানী তার সন্তান সন্ততিদের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেননি, তিনি একে সমুদায় সম্পত্তি সহ ওয়াকফ করে গেছেন দেশবাসীর জন্য। সে কারণে অমন একটি প্রতিষ্ঠানের জন্য সরকারি সাহায্য চাওয়ার মধ্যে প্রচলিত অর্থের আদান প্রদানের কোনো প্রশ্ন আনা উচিত নয়। এর ফলে মৌলানা ভাসানীর যেমন কোনো অসম্মান হয় না, তেমনি মুজিবের উপরও আরোপিত হয় না কোনো মাহাত্ম্যের মহিমা। ব্যাখ্যার এই দিকটির প্রতি লক্ষ্য রাখলে আমার ধারণা প্রতিবেদক মহোদয় অমন একটি অসম্মানজনক বক্তব্য রাখতে পারতেন না। প্রকৃতপক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়কে সাহায্য প্রদানের প্রশ্নটি 75-এই প্রথম উত্থাপিত হয়নি। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বিবৃতি, চিঠি এবং তার বার্তার মাধ্যমে মৌলানা ভাসানী এই আহ্বান জানিয়ে আসছিলেন। দান বা অনুদান হিসেবে সাহায্য না করলেও মুজিব এবং তার সরকার বিভিন্ন সময়ে কাঠ, রড ও সিমেন্টের পারমিট দিয়ে মৌলানা ভাসানীকে সহায়তা করেছেন। স্বাধীনতা উত্তর মুজিব শাসনামলে এই সামগ্রীগুলো খোলা বাজারে অত্যন্ত দুর্লভ ছিল এবং সে কারণে অন্য সকলের মতো মৌলানা ভাসানীকেও পারমিটের জন্য আবেদন জানাতে হতো। তার অধিকাংশ অনুরোধই রক্ষা করা হয়েছিল, কিন্তু সাথে সাথে নয়। এজন্য তাকে প্রায়ই মুজিব এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে চিঠি কিংবা তার বার্তা পাঠাতে হতো। তাই বলে এমনটি বলা সঙ্গত নয় যে মুজিব বা তার সরকার কখনো কোনো অর্থ বা নির্মাণ সামগ্রী সাহায্য হিসেবে দান করেছিলেন, এমনকি কথিত অঙ্গীকারের পরও নয়। বাকশাল কিংবা শেখ মুজিবের রাজনীতি আজকের আলোচ্য বিষয় নয়। ওপরের আলোচনার মধ্য দিয়ে আমি আসলে একটি কথাই বলতে চেয়েছি, মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান দুজনই আমাদের সমগ্র অস্তিত্বের শেকড় হিসেবে বেঁচে থাকবেন।
মতবাদ এবং সংগ্রামের কৌশলে বিভিন্নতা ও মতপার্থক্য থাকা সত্ত্বেও দুজনই বাঙালি ও বাংলাদেশি জাতির মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তাদের যে কোনো একজনের প্রতি সমর্থন এবং অন্যজনের প্রতি বিরোধিতার দৃষ্টিভঙ্গি ও মনোভাবের লালন যে কারো গণতান্ত্রিক অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু ইতিহাস বর্ণনাকালে প্রত্যেকেরই নিরাসক্তভাবে বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর থাকা উচিত। একজনকে মহিমান্বিত করতে হলে অন্যজনকে অনিবার্যভাবেই অসম্মানিত করতে হবে, এমন ভাবনাতাড়িত হওয়া ঠিক নয়। অথচ দুঃখজনক সত্য হল, এদেশের অধিকাংশ লেখক এবং ইতিহাসবিদই এক্ষেত্রে ব্যর্থতা দেখিয়ে থাকেন। ঘটনাক্রমে মৌলানা ভাসানীর সৌভাগ্য যে তার রাজনীতির দৃশ্যত জটিলতা এবং ব্যক্তি জীবনের বিভিন্নমুখী তৎপরতার কারণে কট্টর সমর্থক এবং অনুসারী তিনি খুব বেশি রেখে যেতে পারেননি। যারা আছেন তারাও দরবেশ এবং রাজনৈতিক ভাসানীকে নিয়ে বিতর্কে এখনও অনেক বেশি ব্যস্ততায় সময় কাটান। কিন্তু মুজিবের দুর্ভাগ্যই বলতে হবে যে এমন এক দল সমর্থক লেখক তিনি পেয়ে গেছেন, যাদের অধিকাংশই তাকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার মতো অন্যায় পথে বেশি এগিয়ে যাচ্ছেন। এদের একদল তাকে সমুদ্র কিংবা সূর্যের সাথে তুলনা করেন, একদল তাকে বটগাছ বলতে চান। আবার এমন কেউ কেউ আছেন যারা মুজিবকে শাকের নিচে ঢাকা পড়া তাজা মাছ পর্যন্ত বানাতে সংকোচ বোধ করেন না। অন্য কথায়, এরা মুজিবের ওপর আলৌকিকত্ব আরোপের চেষ্টা করেন এবং এর ফলে তারা একটি সত্য অনুধাবনে ব্যর্থ হন যে মুজিব এদেশেরই সাধারণ এক পরিবারের সন্তান এবং একজন রাজনীতিবিদ। গোপালগঞ্জের এক অজ পাড়াগা থেকে উঠে আসা মুজিবই পরবর্তীকালে খ্যাতির শিখরে আরোহণ করেছিলেন রাজনীতিবিদ হিসেবে। এ কথার মধ্য দিয়েই সম্ভবত তার প্রতি যথার্থ সম্মান দেখানো যায়, সুবিচারও করা হয়। কিন্তু মুজিব সমর্থকরা উল্টো দিক থেকে দেখতে শুরু করেন, আগেই তারা তাকে শেখরে উঠিয়ে নেন। বাস্তবে মুজিবের মতো একজন রাজনীতিককে তার পরিণতিতে পৌঁছাতে দীর্ঘ এবং বন্ধুর পথ পরিক্রমণ করতে হয়েছিল। সে প্রক্রিয়ায় সাফল্যের পাশাপাশি অবশ্যই ছিল অনেক ব্যর্থতা এবং ভুল ত্রুটিও। আলোচনাকালে এই দিকগুলোর কথা মনে রাখা দরকার এবং একটি কথা কোনো অবস্থাতেই বিস্মৃত হওয়া উচিত নয় যে মুজিবও একজন রাজনীতিবিদ ছিলেন, অলৌকিক কোনো পুরুষ নন। এবার যে অধ্যায়টি পড়ব, এর নাম খন্দকার মোস্তাকের প্রতি মৌলানা ভাসানীর সমর্থন প্রসঙ্গে। কদিন আগে গত 17ই নভেম্বর বাংলাদেশের জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 22তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটির প্রধান অনুষ্ঠানগুলো সন্তোষে হলেও সারা দেশেই আলোচনা সভা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মজলুম জননেতার প্রতি সম্মান জানানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধ সহ নির্যাতিত জনগণের সকল সংগ্রামে তার পুরোগামী নেতৃত্ব ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমদ তার বাণীতে বলেছেন, এদেশের নির্যাতিত অধিকার বঞ্চিত কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে তার অবদান অবিস্মরণীয়। সব ধরনের অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে তার আপোষহীন প্রতিবাদী কণ্ঠ ছিল সর্বদাই সোচ্চার। আমাদের জাতীয় রাজনীতির ইতিহাসে তিনি একজন ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে সবার শ্রদ্ধার পাত্র। প্রেসিডেন্টের বাণীর শেষাংশে বলা হয়, নীতির ক্ষেত্রে মৌলানা ভাসানী ছিলেন আপোষহীন। তার অনাড়ম্বর জীবনযাপন, দুঃখী মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা এবং একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠায় তার আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলানা ভাসানীর উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানিয়ে তার বাণীতে বলেছেন, পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের নাগপাশ থেকে স্বদেশকে মুক্ত করার সংগ্রামে মৌলানা ভাসানী ছিলেন আপোষহীন। স্বৈরশাসন, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতির পুনরুত্থানে তিনি তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। শোষণ ও বঞ্চনামুক্ত গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গঠনই ছিল মৌলানা ভাসানীর রাজনীতির জীবনের অভীষ্ট। বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ছিল প্রগাঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক। মৌলানা ভাসানীর জীবনের আদর্শ বাংলাদেশের মানুষের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াও মৌলানা ভাসানীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, মৌলানা ভাসানীর দেশপ্রেম ও আপোষহীন সংগ্রামে উজ্জীবিত হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রের এবং একদলীয় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিতে হবে। ডেমোক্রেটিক লীগ নেতা
অলি আহাদ থেকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন পর্যন্ত দেশের রাজনৈতিক নেতাদের প্রায় সকলেই নিজ নিজ অবস্থান থেকে মৌলানা ভাসানীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন, স্মরণ করেছেন তার নানামুখী অবদানের কথা। সেটাই স্বাভাবিক এজন্য যে প্রায় ৮০ বছরের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিটি পর্যায়ে মৌলানা ভাসানী নিজের দেশ এবং দেশবাসীর কল্যাণে অবদান রেখেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন এবং পালন করেছেন উদ্যোগী ও প্রধান নেতার আপোষহীন ভূমিকা। মৌলানা ভাসানীর সুদীর্ঘ ও কর্মময় জীবনের আলোচনা বা মূল্যায়ন করা এখানে উদ্দেশ্য নয়। শুধু এটুকু উল্লেখ করাই যথেষ্ট যে পাকিস্তান যুগে প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং পাকিস্তানে বিরোধী রাজনীতির সূচনা করা থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম প্রকাশ্য আহ্বান জানানো পর্যন্ত সংগ্রামের প্রতিটি পর্যায়ে তিনি থেকেছেন অগ্রবর্তী অবস্থানে। জামায়াতে ইসলামীর মতো দু একটি মাত্র দল ছাড়া বাংলাদেশের সক্রিয় সকল রাজনৈতিক দলই কোনো না কোনোভাবে মৌলানা ভাসানীর কাছে ঋণী। 1970 সালের 30 নভেম্বর মৌলানা ভাসানী মুদ্রিত প্রচারপত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন এবং নিজের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিয়ে হলেও স্বদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে গঠিত কলকাতা কেন্দ্রিক মুজিবনগর সরকারকে সংঘাত ও অনৈক্যের অশুভ পরিণতি থেকে রক্ষা করা এবং স্বাধীনতা যুদ্ধকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া ছিল মৌলানা ভাসানীর প্রধান অবদান। স্বাধীনতার পর প্রবল ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও মৌলানা ভাসানী প্রথম সোচ্চার হয়েছিলেন। সরকার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি ভারতের সম্প্রসারণবাদী আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলা ছিল মৌলানা ভাসানীর অবিস্মরণীয় অবদান। এই সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে বৃদ্ধ বয়সেও মৌলানা ভাসানীকে নির্যাতিত হতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি অনশন করেছেন এবং আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার ও গৃহবন্দী করেছে। 1974 সালের জুন থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত মৌলানা ভাসানীকে সন্তোষে গৃহবন্দী অবস্থায় কাটাতে হয়েছিল। বাকশাল সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর গঠিত খন্দকার মোস্তাক আহমদের সরকার তাকে মুক্তি দিয়েছিল। জীবনের শেষ দিনগুলোতেও মৌলানা ভাসানী তার দেশপ্রেমিক অবস্থান অব্যাহত রেখেছিলেন। 1976 সালের 16 মে নিজের নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা মিছিল ছিল তার সর্বশেষ উল্লেখযোগ্য অবদান। মহান জাতীয় নেতা মৌলানা ভাসানী সম্পর্কিত বর্তমান আলোচনার কারণ আসলে তার অবদান তুলে ধরা নয়, একটি অসৎ এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার পরিপ্রেক্ষিতে কিছু বলা জরুরি হয়ে পড়েছে। বিগত কিছুদিনের মধ্যে মরহুম শেখ মুজিবুর রহমানের হত্যা মামলাকে এক অস্বাভাবিক অবস্থায় নিয়ে আসা হয়েছে। ক্ষমতাসীন নেতৃবৃন্দের পাশাপাশি সরকার সমর্থক সংবাদপত্রগুলোর পক্ষ থেকেও এমন এক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যেন দেশ ও দেশবাসীর সামনে আর কোনো সমস্যা নেই, যেন সব দাবি ও সমস্যার সমাধান হয়ে গেছে এবং দেশের সকল মানুষ শুধু ওই এক হত্যা মামলা নিয়েই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের এই কৌশলের সুযোগ নিয়ে কোনো কোনো সংবাদপত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় সকল নেতাকে পরোক্ষভাবে হলেও মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার প্রচেষ্টা চালিয়েছে। সে প্রচেষ্টার অংশ হিসেবে বিশেষ একটি দৈনিক মৌলানা ভাসানীকেও প্রশ্নের সম্মুখীন করার উদ্যোগ নিয়েছে। মৌলানা ভাসানী নাকি খন্দকার মোস্তাকের নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন জানিয়েছিলেন, দোয়া করেছিলেন এবং এই সম্পর্কিত খবর ও মৌলানা ভাসানীর বিবৃতি নাকি সে সময় দেশের প্রধান প্রধান সকল দৈনিকে প্রকাশিত হয়েছিল। শুধু তাই নয়, দৈনিকটি আরও লিখেছে 1975 সালের 22 সেপ্টেম্বর প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমদ পিজি হাসপাতালে চিকিৎসাধীন মৌলানা ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সাক্ষাৎ করার এই ঘটনাকেই খন্দকার মোস্তাকের প্রতি মৌলানা ভাসানীর সমর্থনের প্রমাণ হিসেবে উপস্থিত করার প্রচেষ্টা চালানো হয়েছে। প্রেসিডেন্ট মোস্তাক কেন মৌলানা ভাসানীর কাছে গিয়েছিলেন এবং এই যাওয়াটা আদৌ অস্বাভাবিক ছিল কিনা সে প্রসঙ্গে যাওয়ার আগে আলোচ্য প্রতিবেদনের অন্য একটি দিককে আলোচনায় আনা দরকার। বলা হয়েছে প্রধান প্রধান সকল দৈনিকে নাকি মৌলানা ভাসানীর বিবৃতি প্রকাশিত হয়েছিল। কথাটি পড়ে যে কারো মনে হতে পারে যেন সে সময় দেশে আজকের মতো অসংখ্য সংবাদপত্র ছিল এবং সেগুলোর মধ্যে প্রধান প্রধান সকল দৈনিকে মৌলানা ভাসানীর বিবৃতি প্রকাশিত হয়েছিল। কিন্তু ঐতিহাসিক সত্য হল বাকশাল তথা একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান মাত্র 4টি ছাড়া দেশের সকল দৈনিককে নিষিদ্ধ করেছিলেন। এই 4টির মধ্যে আগে থেকে সরকারি মালিকানাধীন দৈনিক বাংলার পাশাপাশি অন্য 3টিকে সরকারি মালিকানায় এনেছিলেন অগণতান্ত্রিকভাবে। সুতরাং প্রধান প্রধান সকল দৈনিক বলাটা মোটেই সমীচীন নয়, কারণ দেশে তখন সব মিলিয়ে দৈনিকই ছিল মাত্র 4টি এবং 4টিই ছিল সরকারি মালিকানায়। এই অবস্থার পরিবর্তন ঘটেছিল পরবর্তীকালে। 15ই আগস্টের পরপর যখন বিবৃতিটি প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে, তখন সরকারি মালিকানাধীন দৈনিকের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিক কারণেই। শুধু তাই নয়, আলোচ্য প্রতিবেদনে মৌলানা ভাসানীর বিবৃতি উদ্ধৃত করা হয়েছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে। সততা ও সদিচ্ছা থাকলে বিশেষ দৈনিকটি থেকে সরাসরি বিবৃতিটি উদ্ধৃত করা সম্ভব ছিল এবং ইতিহাস গবেষণার দৃষ্টিকোণ থেকে তেমনটি করা প্রয়োজনও ছিল। কিন্তু সহজবোধ্য কারণে দৈনিকটি থেকে কথিত বিবৃতি সরাসরি উদ্ধৃত করা হয়নি, বরং আশ্রয় করা হয়েছে বিশ্বস্ত সূত্রকে। সাক্ষাতের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়নি এ কারণে যে মৌলানা ভাসানীর মতে মহান জাতীয় নেতার জন্য অমন ঘটনা ছিল অত্যন্ত স্বাভাবিক। পাকিস্তান যুগে মোহাম্মদ আলী জিন্নাহ ও লিয়াকত আলী খানের পর এমন কোনো গভর্নর জেনারেল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক গভর্নরের নাম বলা যাবে না যিনি কোনো না কোনো সময়ে মৌলানা ভাসানীর সঙ্গে সাক্ষাৎ না করেছেন। অন্য সকলকে পাশে রেখে শুধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে এটুকু বলাই যথেষ্ট যে রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও রাষ্ট্রীয় পর্যায়ের সকল সমস্যায় তিনি মৌলানা ভাসানীর কাছে ছুটে গেছেন অত্যন্ত স্নেহভাজন হিসেবে, যাকে মৌলানা ভাসানী নিজের ছেলের মতো বলতেন প্রকাশ্যেই। কিন্তু পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের কারণে সব সময় শেখ মুজিব প্রকাশ্যে যাননি। প্রকাশ্যে যখন গেছেন তখন সকলের সামনে মৌলানা ভাসানীকে তিনি পায়ে হাত দিয়ে কদমবুচি করেছেন এবং সে ছবি ও সংবাদ প্রকাশিত হয়েছে প্রধান প্রধান দৈনিকগুলোতেও, যেমন 9 মার্চ 1975-এর দৈনিক বাংলায়। কিন্তু সহজবোধ্য কারণে শেখ মুজিব বেশিবার গেছেন গোপনীয়তার সঙ্গে। তথ্যাভিজ্ঞদের মতে রাজধানীতে এবং সন্তোষে তো বটেই দুজনের সাক্ষাৎ ও আলোচনা হয়েছে, এমনকি ঢাকা আরিচা মহাসড়কের মতো অচিন্তনীয় কিছু স্থানেও। কিন্তু সঙ্গত কারণেই এ বিষয়ে কোনো সংবাদ প্রচার করা হয়নি। ভাসানী মুজিবের এ ধরনের সাক্ষাৎ প্রসঙ্গে চমৎকার একটি ঘটনার বর্ণনা করেছেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বীর উত্তম। ভাসানীকে যেমন জেনেছি গ্রন্থে তিনি লিখেছেন, গভর্নরদের নাম ঘোষণার 3-4 দিন আগে সন্ধ্যা 7:30টার দিকে গণভবনে গেছি। দেখি বঙ্গবন্ধু বের হচ্ছেন। দেখেই জিজ্ঞেস করলেন, কোনো কাজ আছে নাকি? বললাম, না, এমনিই আপনাকে দেখতে এসেছিলাম। বঙ্গবন্ধু আর ক্যাপ্টেন মনসুর আলী সাহেব একটা টয়োটা গাড়িতে উঠলেন। সাধারণত বাড়িতে ফেরার সময় তিনি মার্সিডিজে ফেরেন এবং একা। আমি ভাবলাম বঙ্গবন্ধুর পিছু পিছু তার বাড়ি পর্যন্ত গিয়ে বাসায় ফিরব। ওমা, গণভবনের গেট ছেড়ে গাড়ি ডানে না গিয়ে বাঁয়ে মোড় নিল। আমরাও পিছু নিলাম। ভাবলাম অন্য কোথাও যাবেন। ফার্মগেট থেকে শহরের দিকে না গিয়ে বাঁয়ে মোড় নিল। আমরাও পিছু নিলাম। ভাবলাম অন্য কোথাও যাবেন। ফার্মগেট থেকে শহরের দিকে না গিয়ে গাড়ি ঘুরল টাঙ্গাইলের দিকে। অনেকটা দূরত্ব বজায় রেখে আমরা যখন চৌরাস্তা পর্যন্ত এলাম তখনও বুঝতে পারিনি যাচ্ছেন কোথায়। চৌরাস্তায় এসে পরে বুঝলাম টাঙ্গাইল যাচ্ছেন। সত্যি তাই। উনি সন্তোষ গেলেন। বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো। বঙ্গবন্ধু ও মনসুর ভাই হুজুরের ঘরে গেলেন। আমি প্রায় 300 গজ পেছনে রাস্তা থেকে দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইলাম। খুব সম্ভবত তাদের মিনিট 40 আলাপ হলো। আবার ছুটলেন ঢাকার দিকে। আমি পিছু নিলাম। সন্তোষ থেকে সোজা ধানমন্ডি। হাওয়ার বেগে গাড়ি ফিরে এলো। 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ির মোড়ে গাড়ি থামালাম। আর এগুলাম না। কাণ্ড কারখানা দেখার জন্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম। যেভাবে গাড়িটা বাড়ির ভেতর ঢুকেছিল মিনিট 4 পরে সেভাবেই আবার বেরিয়ে এলো। আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে, তাই গাড়ির আলো সোজাসুজি আমার চোখে পড়ছিল। গাড়ি এসে আমার সামনে থামল। দেখি পেছনে মনসুর ভাই বসা। মুখ বের করে জিজ্ঞেস করলেন, কাদের, তুমি এখানে? কি আর করব, আপনারা ওভাবে একা একা গেলে দাঁড়িয়ে না থেকে উপায় কি? ও, তাহলে ড্রাইভার যে বারবার বলছিল কেউ আমাদের ফলো করছে সেটা ঠিক? তুমি আমাদের পিছু নিয়েছিলে? না নিয়ে উপায় কি বলুন? হাত চেপে ধরে বললেন, খবরটা যেন বাইরে না যায়।
ঘটনাটির উল্লেখ করা হয়েছে মূলত মওলানা ভাসানীর মহানুভবতা এবং রাষ্ট্রীয় পর্যায়ে তার গুরুত্বের দিক দুটিকে উপস্থাপিত করার উদ্দেশ্য নিয়ে। বিরোধিতা থাকা সত্ত্বেও বৃহত্তর জাতীয় স্বার্থে মওলানা ভাসানী শেখ মুজিবকে পরামর্শ দিয়েছেন এবং কখনো তিনি পাছে লোকে কিছু বলে প্রবাদকে গুরুত্ব দেননি। গোপনীয়তা রাখা হয়েছে শেখ মুজিবের স্বার্থে। প্রেসিডেন্ট মোস্তাককেও মওলানা ভাসানী একই জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছিলেন। শেখ মুজিবের মতো না হলেও খন্দকার মোস্তাক আহমদও মওলানা ভাসানীর স্নেহভাজন ছিলেন। প্রাসঙ্গিক অন্য তথ্যটি হল, ক্ষমতাসীন হওয়ার পর প্রেসিডেন্ট হিসেবে মোস্তাকই সরকারিভাবে মওলানা ভাসানীকে গৃহবন্দির অবস্থা থেকে মুক্তি দিয়েছিলেন। বিচ্ছিন্নভাবে দেখার পরিবর্তে বিষয়টিকে তাই সমগ্র প্রেক্ষাপটের ভিত্তিতে বিবেচনায় নিতে হবে। তিনজনের ব্যক্তিগত সম্পর্কের আলোকে এ কথা মানতেই হবে যে মওলানা ভাসানীর দিক থেকে শেখ মুজিবের তুলনায় খন্দকার মোস্তাককে অগ্রাধিকার দেওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে মওলানা ভাসানীকে বৃহত্তর জাতীয় স্বার্থে তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করতে হয়েছিল। শেখ মুজিবের নিজের অনুসারীরা যখন পালিয়ে গেছেন, দেশের কোনো অঞ্চলেই যখন সামান্য প্রতিবাদী আন্দোলন হয়নি, তেমন একটি পরিস্থিতিতে মুজিব বিরোধী হিসেবে পরিচিত এবং তখনও গৃহবন্দী মওলানা ভাসানী শেখ মুজিবের সমর্থনে দাঁড়াবেন, এমনটি নিশ্চয়ই কল্পনা করা উচিত নয়। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে সে সময় ভারতের হস্তক্ষেপের আশঙ্কা দ্রুত বেড়ে চলছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এসে গিয়েছিল হুমকির সামনে। এই দৃষ্টিকোণ থেকেই মওলানা ভাসানী মোস্তাক সরকারের বিরোধিতা করেননি এবং তাকে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছিলেন। এখানে উল্লেখ করা দরকার যে পরবর্তীকালে জাতীয় স্বার্থ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের একই দৃষ্টিকোণ থেকে গৃহীত নীতি ও অবস্থানের কারণে জেনারেল জিয়াউর রহমানও মওলানা ভাসানীর কাছে গেছেন, যেমনটি যেতেন শেখ মুজিব, যেভাবে গিয়েছিলেন খন্দকার মোস্তাক। আমরা মনে করি মওলানা ভাসানীর মতো আজীবন সংগ্রামী এবং দেশপ্রেমিক জাতীয় নেতা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে সংযম ও সতর্কতা অবলম্বন করা উচিত। মওলানা ভাসানী সব সময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে শেষ পর্যন্ত তিনি ছিলেন আপোষহীন। শেখ মুজিব উত্তরকালে এই দৃষ্টিকোণ থেকে তার নীতি, কৌশল ও অবস্থান নির্ধারিত হয়েছিল, কিন্তু তারপরও অন্তত শেখ মুজিবের প্রশ্নে মওলানা ভাসানীর অবস্থানকে বিতর্কিত করা অনুচিত। কারণ ভাসানী মুজিবের সম্পর্ক প্রসঙ্গে যাদের সামান্য ধারণা রয়েছে তারা নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন, নিজের ছেলের মতো প্রিয় শেখ মুজিবের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মওলানা ভাসানী অবশ্যই ব্যথিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভবত অযথাই উল্লেখ করেননি যে মওলানা ভাসানী ও শেখ মুজিবের মধ্যে ছিল প্রগাঢ় ও ঘনিষ্ঠ সম্পর্ক। প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হল শাহ আহমদ রেজা রচিত বই যুগে যুগে মওলানা ভাসানীর সংগ্রাম এর তৃতীয় পর্ব, এবং এই পর্বটি ছিল এই বইয়ের শেষ পর্ব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভালো খারাপ যাই লাগুক দয়া করে আমাদের কমেন্ট করবেন, জানাবেন আপনাদের মন্তব্য এবং পরবর্তীতে কোন বইটি আপনারা শুনতে চাচ্ছেন সেটিও জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।